হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাসটা আমরা মূলত নিব চারটি অধ্যায়, গুরুত্বপূর্ণ চারটি, প্রথম চারটি অধ্যায়ের উপরে, যেটা আমাদের গণিতের প্রথম চারটি অধ্যায় ক্লাস 8-এর। সেই চারটি অধ্যায়ের এমসিকিউ, সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোর উপরে আজকে আমরা ক্লাসটি নিব। এই ক্লাসটিতে কি কি থাকবে? এই ক্লাসটি থাকবে প্যাটার্ন, অধ্যায় 1, অধ্যায় 2 মুনাফা, অধ্যায় 3 পরিমাপ এবং অধ্যায় 4 বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগের সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোর উপরে আজকের এই টোটাল ক্লাসটি হবে। তো ক্লাসটির মধ্যে তোমরা নিশ্চয়ই তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসের সাথে মিল আছে, চ্যাপ্টারগুলো খুঁজে পাচ্ছ। কার কোন চ্যাপ্টারটা মিল পড়েছে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দাও। আমরা জানি যে প্যাটার্ন অধ্যায়টা থেকে কিন্তু সব থেকে বেশি এমসিকিউ আসবে, কারণ এই অধ্যায়ে এমসিকিউ দেওয়ার মতো অনেক ধরনের কন্টেন্ট আছে। সাথে মুনাফা, খুবই ছোট ছোট অঙ্ক দিয়ে তোমার মুনাফা থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। সেখানে সূত্রটাই যদি তুমি পরিপক্ক হতে চাও তাহলে মুনাফার এমসিকিউ করার বিকল্প আর নেই। তারপর আছে পরিমাপ, সেখান থেকেও তুমি অবশ্যই অর্ধবার্ষিক এবং বার্ষিকে অবশ্যই এমসিকিউ পাবে, কমন পাবে। তারপর আছে বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। আমরা জানি বীজগণিতের অনেকগুলো 3টি অধ্যায় আছে, তার মধ্যে সব থেকে বেশি এমসিকিউ আসে কিন্তু এই অধ্যায় থেকে। তো মোটামুটি এই 4টা অধ্যায় যদি তুমি এখনই করে ফেলো এবং তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ক্লাসে থাকো, আশা করি তোমার বেসিক থেকে শুরু করে এমসিকিউতে তোমাকে আর কেউ কখনোই আটকাতে পারবে না। তো আমরা তাহলে শুরু করি আজকে ক্লাসটা। যার এই অধ্যায়গুলো তোমাদের অর্ধবার্ষিকে আছে, অর্ধবার্ষিক সামনে রেখেই কিন্তু আমাদের এই আয়োজনটা। কারণ এখানে তুমি যদি এমসিকিউটা করো, এই 4টা অধ্যায়ের যত এমসিকিউ প্রবলেম আছে আশা করি তুমি কোনটাতে আর বাধা পাবে না, সবগুলাই তুমি খুব সুন্দরভাবে সলিউশন বের করতে পারবে। চলো আমার পরিচয়টা একটু জানিয়ে দেই। আমার পরিচয়টা হচ্ছে, আমি সুস্মিতা মজুমদার। বর্তমানে পড়াশোনা করছি ফাইন্যান্সের উপরে। এর আগে আমি পড়াশোনা করেছি গণিতের উপরে। তো মোটামুটি গণিতের উপরে আমার পড়াশোনা, সাথে ফাইন্যান্সে যখন শুনেছি গণিত আছে তখন আমি ফাইন্যান্সে ভর্তি হয়ে যাই। তো বর্তমানে সেখানে পড়াশোনা করছি। আর 10 মিনিটসের সাথে কিন্তু আমি আছি, এটা আমার 4র্থ বছর। তো 4র্থ বছর ধরে আমি কিন্তু প্রায় এখানে আমি ধরতে গেলে 7-8 হাজার স্টুডেন্টকে আমি কিন্তু পড়াচ্ছি। তো আমার বেশ অনলাইনে পড়ানোর একটা অভিজ্ঞতা হয়েছে 10 মিনিট স্কুলে পড়ানোর মাধ্যমে। আমার অনেক স্টুডেন্টরাই তোমরা এখন কমেন্ট করছো। তো এইভাবে হচ্ছে আমি এখানে আমার পড়াশোনার সাথে সাথে আমার শিক্ষকতাটা চালিয়ে যাচ্ছি। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে যদি তোমরা একটু সবাই খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে যদি বসো, তাহলে আমাদের এমসিকিউ সলভ করতে, আমাদের একসাথে যখন আমরা এমসিকিউ সলভ করবো তখন আমাদের খুবই ভালো লাগবে। সবাই একটু খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসি। ওকে, যারাই আমরা খাতা কলমে করে ফেলবো তারা সাথে সাথে কি করব, লিখবো যে এমসিকিউ 1 কিংবা 1 লিখে পাশে উত্তরটা দিয়ে দিব। 1 লিখে পাশে এটার উত্তরটা আমরা কি করব, দিয়ে দিব। শুধু উত্তর সি লিখবো না, পাশে 1 লিখবো। যেমন মারিয়া খুব সুন্দর করে লিখেছে 1.c। তাহলে কি হবে, আমি বুঝতে পারবো যে স্পেসিফিক কোন এমসিকিউটার তুমি উত্তর দিয়েছো। ওকে, তো চলো প্রথমটা কি আছে, একদম প্রথম চ্যাপ্টার প্যাটার্নের উপরে কি বলেছি, এই চ্যাপ্টার থেকে আসবে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে প্যাটার্ন নিয়ে। তো সেখানে বলেছি কোন ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে পিথাগোরাসে কোনো ছাঁকনি নাই। মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য তোমাদের বইতে দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে ইরাটোস্থেনিসের ছাঁকনি। খুবই গুরুত্বপূর্ণ। সেখানে মূলত 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো নিয়ে তার গুণিতকগুলোকে কি করা হয়, আস্তে আস্তে বাদ দিয়ে এরপর যেটা বাকি থাকে সেগুলোকে ধরা হয় হচ্ছে সেই টোটালটার মৌলিক সংখ্যা। ঠিক আছে, 1 থেকে 100-র মধ্যে 2, 3, 5 এই ধরনের এদের মৌলিক গুণিতকগুলোকে নিয়ে যেগুলোকে কি করতে হয়, আস্তে আস্তে কেটে দিতে হয়। কেটে দেওয়ার পরে যেগুলো বাকি থাকবে, কাটার পরে যেগুলো বাকি থাকবে, ছাঁকনিতে যে জিনিসটা পড়ে থাকবে সেটাই থাকবে কি, মৌলিক সংখ্যা।
মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য এটা খুবই খুবই ইন্টারেস্টিং। বাসায় এটা চর্চা করতে পারো, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। যারা যারা আমরা ইরাটোস্থিনিসের ছাঁকনি দিয়েছি তাদের জন্য স্টার। প্রশ্নটা খেয়াল করো, কোন ছাঁকনির সাহায্যে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়? সেটা একমাত্র ছাঁকনিটা কি? সেটা হচ্ছে ইরাটোস্থিনিস ছাঁকনি। ঠিক আছে, ওকে, চলো এইবার তোমরা একটু খেয়াল করো, বলেছে কি? বলেছে 2 3 5 7, 2 3 5 7 তালিকাটির সপ্তম পদ কত? একটু খেয়াল করে দেখো তো, 2 3 5 এবং 7 এদের মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কিনা। আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, তুমি বলবা যে আছে, এদের মধ্যে 1, এর মধ্যে আছে 2, এর মধ্যে আছে কত 5 এ 3 এ 5 2, তো দেখতে পাচ্ছি যে কোনো মিল নাই, কোনো কিন্তু মিল নাই। 3 আর 5 যোগ করলে কত হবে? 8। তার মানে কোনো দিকে মিল নাই, কিন্তু একটা দিকে মিল আছে। সেটা হচ্ছে গিয়ে কি? আমরা জানি, আমরা কি জানি? 2 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, 3 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, 5 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, 7 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তাহলে প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এইটা, তৃতীয় পদ এইটা, চতুর্থ পদ হচ্ছে এইটা। আমাদেরকে বলেছে সপ্তম পদ কত বলছে। 17 হয় কিনা দেখি, তাহলে এর পরেরটা কোনটা হবে? 7-এর পরে 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে, 12 হবে না, 13 হবে, 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে। তাহলে কত নাম্বার পাচ্ছি? এটা হবে পঞ্চম, এটা হবে ষষ্ঠ, আর এটা হবে সপ্তম। তাহলে সপ্তম পদটা আমরা পেয়ে গেছি। কিভাবে? কারণ এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যার ধারা বা মৌলিক সংখ্যার প্যাটার্ন। ওকে, এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা এই ধরনের অঙ্কগুলো আসলে খুব ভালো করে সংখ্যাগুলোর দিকে তাকাবো, সংখ্যাগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কিনা সেদিকেও আমরা তাকাবো। এইবার চলো MCQ 3, 3-এর উত্তরটা সবাই একটু দেওয়ার চেষ্টা করি। 3-এর উত্তরটার দিকে এবার আমরা একটু খেয়াল করি। খেয়াল করো, 5 এবং 12-র মধ্যে, 5 ও 12-র মধ্যে কত আছে? 7। 5 আর 7-এ যোগ করলে কত হবে? 5 আর 7-এ যোগ করলে হবে 12। এবার 12 আর 20-এর মধ্যে, 12 আর 20-এর মধ্যে পার্থক্যটা কত আছে? 8। খেয়াল করো, 20 আর 29-এর মধ্যে পার্থক্যটা কত আছে? 9। এবার দেখো পার্থক্যগুলো আস্তে আস্তে কি হচ্ছে? এক এক করে বাড়ছে। তাহলে পরবর্তী পার্থক্যটা কত হবে বলো তো সবাই? তাহলে 10 যেহেতু হবে, কি করব? 29-এর সাথে সেই 10টা যোগ করে দিব। কত আসবে? 39। তাহলে যারা যারা উত্তরটা আমরা এ দিয়েছি তারা সঠিক উত্তর দিয়েছি। বুঝতে পেরেছি? তারা আমরা সঠিক উত্তর দিয়ে ফেলেছি। এইবার চলো পরেরটা দেখি। পরেরটা আমরা একটু দেখি, নিচের কোনটি ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন? ফিবোনাকি একজন খুবই খুবই গুরুত্বপূর্ণ গণিতবিদ। সবাই একটু উত্তর দেই, সবাই উত্তরের জন্য আমি একটু কথাবার্তা বলতে থাকি। তো ফিবোনাকি হচ্ছে খুবই 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 ইম্পর্ট্যান্ট একজন গণিতবিদ। তিনি সব কিছুতে খুব সৌন্দর্য দেখতে পাইতেন, গণিত দেখতে পাইতেন। তো উনি দেখলেন যে কিছু নাম্বার আছে, তাদেরকে যদি যোগ করি তাহলে পাওয়া যায় কি? পরবর্তী সংখ্যাটা। যে প্রথম দুটা সংখ্যাকে যোগ করলে তার পরবর্তী সংখ্যাটা পাওয়া যায়। যে কোনো এখান থেকে যে কোনো দুইটা সংখ্যা নিলে যদি যোগ করি পাবো কোনটা? এর পরবর্তী পদটা। তাহলে সেই ফিবোনাকির কথা মতো আমরা একটু চেষ্টা করে দেখি যে এখানে কোনটা হতে পারে, এদের মধ্যে কোনটা সেই রুলসটা ফলো করছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 আর 6 যোগ করলে কত হবে? 3 যোগ 6, এ দুটাকে যদি আমি নেই, এইটা এবং এইটা, তাহলে দেখতে পাচ্ছি 9 হচ্ছে। এটা কি হতে পারে? তাহলে আমার মিলছে না কেন? তাহলে এবার দেখি 6 যোগ 9 করলে কত আসে? 15। তাহলে 6 আর 9 যদি নিতাম, 6 এবং 9 যদি নিতাম, তাহলে 6 আর 9 যোগ করলে পাইতাম হচ্ছে পরেরটা 15। কিন্তু 15 কিন্তু এখানে পাইনি, পেয়েছি কত? 12। এই জন্য এ হবে না।
এবার দেখি 2 আর 4 যোগ করলে কত হবে 6, কিন্তু আমরা পাচ্ছি কত, পাচ্ছি হচ্ছে 8। তাহলে ফিবোনাচি রুলস অনুসারে বিও হবে না। সি দেখি 2 আর 3 যোগ করলে কত হচ্ছে 5, আবার 3 আর 5 যোগ করলে 3 আর 5ও যদি যোগ করি কত হচ্ছে 8। তার মানে এইটা ফিবোনাচির যে রুলটা আছে এটা ফলো করছে। তাই ফিবোনাচির রুল অনুযায়ী আমরা বলতে পারি যে উত্তরটা কি হবে, উত্তরটা হবে সি। কারণ এই দুটি পদ যোগ করলে আমরা পাচ্ছি কোনটা, পরবর্তী পদটা, আবার এই দুটি পদ যোগ করলে পাচ্ছি আমরা পরবর্তী পদটা। যেই ধারাটাই এই ধরনের রুলস ফলো করবে তাদেরকে আমরা বলবো ফিবোনাচি ধারা বা প্যাটার্ন। তাহলে এমসিকিউ 4-এর উত্তর আমাদের সবার উত্তরটা সঠিক। চলো এমসিকিউ 5-এ ফেরত যাই। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের কৌশল কোনটি? তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে এটা আমার জানা লাগবে, ক্রমিক সংখ্যা কাকে বলে এইটা আমার জানা লাগবে, তারপরে এবার আমি নিশ্চয়ই যোগফল বের করতে পারবো। তাহলে স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয়, 1 2 3 4 করে ইনফিনিটি পর্যন্ত হয় স্বাভাবিক সংখ্যা, 0 থেকে না কিন্তু 1 থেকে। এরপরে ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়, এদের মাঝে যদি গ্যাপটা কি থাকে 1 করে থাকে তখন আমরা এদেরকে কি বলি, ক্রমিক সংখ্যা বলি। এদেরকে কি বলি, ক্রমিক সংখ্যা বলি। তাহলে ক্রমিক সংখ্যা বুঝলাম, স্বাভাবিক সংখ্যা বুঝলাম, এখন এদের যোগফল নির্ণয়। এদেরকে আমি যদি বলি 1 থেকে 10 পর্যন্ত যোগ করো তাহলে তুমি খুব ইজিলি হয়তো যোগ করতে পারবে, কিন্তু আমি যদি বলতাম যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করো তাহলে তোমার ক্যালকুলেটরে হাত চাপতে চাপতে হাতটা ব্যথা হয়ে যেত। সেই জন্য এটার জন্য আমরা বের করেছি একটা নতুন সূত্র। সেটার জন্য গণিতে আছে কি একটা নতুন সূত্র। অনেকেই বলে যে বীজগণিত কোথায় লাগে, এই যে এখানে লাগতেছে, এই সূত্র বের করতেছি আমরা। এখানে প্রথম পদকে যদি x ধরি, পরবর্তী পদকে যদি y ধরি, পদ সংখ্যাকে যদি n ধরি, তাহলে আমরা বলতে পারবো x প্লাস y ইন্টু n/2 একটা বীজগাণিতিক রাশি হয়ে গেল। কারণ এখানে কোনো মানই আমাদের জানা নাই, যখনই জানা হয়ে যাবে তখন সেটা একটা সংখ্যা হয়ে যাবে। তো সেখানে আমরা কি জানি, কে উত্তরটা আমার মতো প্রথমটা দিয়েছো, যে প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা মানে কি 1টা 2টা পদ 3টা পদ 4টা পদ, এখানে যতটা পদ আছে সেটাকেই বলা হয় পদ সংখ্যা। তাহলে এখানে আছে 10টা পদ, তার মানে পদ সংখ্যা হচ্ছে 10। তাহলে এখানে কত হবে, এটা যদি নিতাম তাহলে হতো 1 যোগ 10 ইন্টু পদ সংখ্যা 10/2। তাহলে কত পেতাম, এটা ভাগ করলে পেতাম 5, আর এখানে পেতাম 11 গুণ 5, তার মানে পেতাম হচ্ছে 1 থেকে 10 যোগ করলে 55। এটাই এত তাড়াতাড়ি বের করার জন্য এই সূত্রটা খুবই 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 গুরুত্বপূর্ণ। যারা 5-এর উত্তর এ দিয়েছি তাদেরকে করতালি। আবৃতা আছে, ফারজানা আছে, সাথে 360 দিয়েছে উত্তর, আরাফাত, ঠিক আছে, ভেরি গুড। স্বস্তিকা দেব উত্তর দিয়েছে, সাথে ইমন উত্তর দিয়েছে, গেমিং উত্তর দিয়েছে, তারপর হচ্ছে আর কারা আব্দুল উত্তর দিয়েছে। সবাই একটু উত্তর দিব, না হলে কিন্তু আমি বুঝবো যে তোমরা আসলে খাতা কলম নাও নাই, তোমরা আসলে সিরিয়াস না অর্ধবার্ষিক এবং বার্ষিক নিয়ে। চলো পরবর্তীটায় চলে যাই। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের কৌশল দেখে ফেললাম। তাহলে এই অঙ্কটা তোমাদের জন্য, এখানে দেখতে পাচ্ছ এটা একটা ক্রমিক সংখ্যার প্যাটার্ন। তাহলে ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে জাস্ট সূত্রে বসাবো এবং উত্তর দিয়ে দিব। তাহলে কি হবে, 1 যোগ 20 গুণ 20 ভাগ 2 কত হবে 10, 21 গুণ 10 সমান 210। কার উত্তরটি 210 এসেছে তাদের জন্য অবশ্যই করতালি, ঠিক আছে। পরবর্তীটাই দেখি 7 নাম্বারটা এবার আমরা দেখে ফেলি। 7টা আমরা একটু দেখে ফেলি। বলেছে কি 13কে দুটি বর্গের সমষ্টি রূপে, যাদের এই চ্যাপ্টারের উপরে মানে আমাকে এই চ্যাপ্টার দিলে আমাকে কোথাও আটকাইতে পারবে না, তারা অঙ্কটা দেখার সাথে সাথে করা শুরু করে দিবা,
ঠিক আছে। 13কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এই ধরনের 1 থেকে 100 পর্যন্ত দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় টোটাল 35টা সংখ্যাকে, 35টি সংখ্যাকে। এই দুটি বর্গের সমষ্টি রূপে মানে কি? দুটি বর্গের সমষ্টি রূপে মানে কি? একটা সংখ্যা, স্বাভাবিক সংখ্যা অবশ্যই, কোনো পয়েন্ট না, কোনো ভগ্নাংশ না, একটা স্বাভাবিক সংখ্যা, ওইটাকে একবার বর্গ করব, সাথে আরও একটা স্বাভাবিক সংখ্যা, তাকে বর্গ করব, তারপর তাদের যোগফলটা পাবো কত? 13। তাহলে আমার যে কথা সেই কাজে দেখি কাজ করে কিনা। তাহলে 13 সমান কত হবে? যদি আমি এটাকে 1 দিয়ে করি, 1 দিয়ে যদি করতাম তাহলে কত হতো? 1। তাহলে আর বাকি থাকে কত? 13 থেকে 1 গেলে 12। 12কে কি বর্গাকারে প্রকাশ করা যায়? যায় না। তাহলে এবার আমি যদি ধরি 2, তাহলে কত থাকে? হবে হচ্ছে 4। তাহলে 13 থেকে 4 বাদ গেলে থাকে কত? 9। 9কে আমরা বর্গাকারে প্রকাশ করতে পারি। 9কে কিভাবে প্রকাশ করতে পারি? 3 স্কয়ার দিয়ে। তাহলে এটাকে কিভাবে প্রকাশ করব? 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এই দুটাকে আমরা যদি ভাঙাই কত পাবো? এদের যোগফল, দুটি বর্গের যোগফলটা কত পাবো? 13 পাবো। তো এইভাবে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত প্রতিটি তোমরা বাসায় করবে, বাসায় চর্চা করবে। এটা আসার সম্ভাবনা খুবই বেশি, বাসায় চর্চা করবে। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত। এক একটা কিছু কিছু সংখ্যা আছে তাকে আবার 2-3টা বর্গাকারেও প্রকাশ করা যায়, 2-3টা নতুন সংখ্যা দিয়ে বর্গাকারে প্রকাশ করা যায়, সেগুলো আমরা অবশ্যই চর্চা করব। তো দেখো আমাদের পরবর্তী যে টপিক সেটা চলে যায়। চিত্রে কাঠির তালিকার সংখ্যা কোনটি? কাঠি তালিকার সংখ্যা কোনটি? এখানে একটা কি দেওয়া আছে? একটা প্যাটার্ন অনুযায়ী একটা ধারা দেওয়া আছে, তাই না? তো সেখানে কোনটি হবে? প্রথমটা আমরা গুনে দেখব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কাঠি দিয়ে এই একটা আকার তৈরি করেছে। পরবর্তীতে তার সাথে আবার 1 2 3 4 5টা কাঠি যোগ করে এই আকারটা তৈরি করছে। তাহলে প্রথমটা কি? 6। পরবর্তীতে 6 আর 5 যোগ করলে কত হবে? 11, তাই না? পরবর্তীতে 6 আর 5 যোগ করলে হবে 11। তারপরে আরও 5টি যোগ করে কত পাচ্ছি আমরা? 16। তাহলে কোন ধারাটা এটার সাথে আসলে মিলতেছে? কোন প্যাটার্নটা মিলছে? এটা তো 6-এর পরে আছে 10, তার মানে এটা মিলতেছে না। এটা আছে 5, প্রথমটা হওয়ার কথা 6টা কাঠি, এটাও মিলছে না, এইটাও মিলছে না। মিলছে কোনটা? ডি। তাহলে সেটার উত্তরটা কি হচ্ছে? এইভাবে কাঠি নিয়ে তোমাদেরকে প্রশ্ন করতে পারে। এখন এখান থেকে আমাকে যদি বলে বীজগাণিতিক একটা রাশি তৈরি করো, তাহলে তুমি কিভাবে করবা? এটারও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে। প্রথমটাই ছিল কত? 6, পরেরটাই ছিল কত? 11, এর পরেরটাই ছিল 16। তাহলে এদের মধ্যে পার্থক্য কত করে বাড়ছে? 5 করে, তাই না? 5 করে। তাহলে এটাকে যদি আমি এখন বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করি, যে কোনো পদের আমি যদি মান জানতে চাই, যে এটার চতুর্থ পদে কয়টা কাঠি লাগবে, কিংবা আমি জিজ্ঞাসা করলাম 10 নাম্বার মানে 10ম পদে কতটি কাঠি লাগবে, তাহলে তুমি কিভাবে বের করবে? এটার জন্য কি করবে? 5, যেটা পার্থক্যর সাথে কি করবে? পার্থক্যর সাথে একটা অজানা মান, পদ সংখ্যা, এটা কি পদ সংখ্যা ক, যোগ 5-এর থেকে 6-এর থেকে 5 গেলে কত থাকে? 1 থাকে। সেই 1টা কি করব? এখানে যোগ করে দিব। সেই 1টা এখানে কি করব? যোগ করে দিব। এখন আমি যদি ক এর মান 1 ধরি, মানে প্রথম পদ যদি বের করতে চাই, তাহলে কিভাবে করব? 5-এর সাথে 1 গুণ করে দিব। কত পাচ্ছি? দেখো 6 পাচ্ছি, 6 পেয়ে যাচ্ছে। এখন যদি দ্বিতীয় পদ বলে 5-এর সাথে 2 গুণ করে দিবা, সাথে 1 যোগ করে দিবা, কত পেয়ে যাবা? 11। এইভাবে অবশ্যই বীজগাণিতিক রাশিতে বের করাটাও তোমাকে খুবই ভালোভাবে শিখতে হবে। যদি আসলে জেনে থাকো, তাহলে এখানে বলো তো, এই একটা বীজগাণিতিক রাশি, এটা দ্বিতীয় পদ কোনটি? দ্বিতীয় পদ কত হবে? দ্বিতীয় পদে কত সংখ্যা হবে? দেখি তো, 3-এর সাথে কত গুণ করব? যেহেতু বলেছে দ্বিতীয় পদ মানে 2, তাহলে 2 গুণ করব, সাথে আর 2 যোগ করে দিব। তাহলে কত হবে? 6 যোগ 2
সমান 8। আমরা দেখতে পাচ্ছি তোমাদের সাথে আমারটাও উত্তরটা মিলে গেছে। ভেরি গুড। 10 নাম্বারটা এবার দেখি, লাভের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? খুবই সিলি প্রশ্ন, কিন্তু এই সিলি প্রশ্নটাই আমরা দেখা যাবে যে যখন এমসিকিউ দিব তখন আমরা চর্চা না থাকার কারণে কিংবা বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার না হওয়ার কারণে আমরা ভুল দিব। যে লাভের ক্ষেত্রে কোন মূল্যটা বড় হবে? লাভের ক্ষেত্রে ধরো আমি একটা জিনিস কিনেছি 60 টাকায়, বিক্রি করেছি 6 টাকায়, তাহলে এটা কি ক্রয় মূল্য, আর এটা কি বিক্রয় মূল্য। এখন কোনটা আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এটা একদম আউট অফ কি, আউট অফ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের সাথে মিল নাই কিন্তু। 60 টাকা আর বিক্রি করেছি 6 টাকা, ক্রয় বিক্রয়, তাহলে আমার কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ওকে, 10-এর উত্তর দিয়ে ফেলেছে, অনেকেই উত্তর সঠিক দিচ্ছে। সাবি জান্নাতুল মাওয়ার উত্তর সঠিক। ওকে, তাহলে কি হবে? ওকে, বি হবে। ওকে, এটার বি হবে। স্যাভেজ, ওকে, হ্যাঁ 10-এর এ। রীতা বলছে 10-এর এ। ওকে, 10-এর এ, কারণ কি আমরা জানি বিক্রয় মূল্যটা যদি হতো 60 টাকা বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্যটা যদি হতো 6 টাকা, তখনই আমি শুধু বলতাম লাভ হয়েছে, তাই না? হ্যাঁ, অহবান মাহমুদের উত্তরটাও সঠিক। তাহলে বলতাম কি? তাহলে বলতাম হচ্ছে আমার অবশ্যই লাভ হয়েছে। তার মানে বিক্রয় মূল্যটা বেশি হলে, ক্রয় মূল্যটা কম হলে, তখন আমরা সেই প্রসেসটাকে, সেই আদান প্রদানের প্রসেসটাকে কি বলবো? আমরা বলবো লাভ। ঠিক আছে? ওকে, তাহলে যারা যারা উত্তরটা সঠিক দিয়েছি তাদের জন্য স্টার থাকছে। এইবার এই প্রশ্নটার উত্তরটা একটু খেয়াল করি। 11 নাম্বার প্রশ্ন, সেটা বলেছে টাকায় 6টি দরে কিছু সংখ্যক জলপাই ক্রয় করে 5টি দরে বিক্রয় করলে একটি জলপাই বিক্রয়ে কত টাকা লাভ হবে? সে কিনেছে টাকায়, মানে কি 1 টাকা, 1 টাকা দিয়ে সে কিনেছে 6টি, তাহলে 1 টাকায় কিনে হচ্ছে কয়টি? 6টি কিনে 1 টাকায়, আর 1 টাকায় বিক্রি করে কতটা? 5টা। মানে সে কিনছিল 6টা কিন্তু বিক্রি করতেছে 5টা, 1 টাকায় হচ্ছে সে কিনছিল 6টা। এখানে কিন্তু টাকার উপরে হিসাব না, একই টাকা আছে, এখানে হচ্ছে জিনিসের উপরে, কোয়ান্টিটির উপরে। সে কিনছিল 6টা 1 টাকায়, এখন 1 টাকায় সে বিক্রি করতেছে 5টা, একটা তার কাছে রেখে দিচ্ছে, তার মানে তার লাভ হচ্ছে। এখন 6টি কিনে 1 টাকায়, তাহলে একটি কিনে সে কত টাকায়? যেহেতু আমাদেরকে এখানে বলছে একটি জলপাইয়ে কত টাকা লাভ হয়েছে, একটি জলপাইয়ে কত টাকা লাভ হয়েছে, তাহলে একটি কিনে কত টাকায়? 6/1 টাকা। যারা যারা উত্তরটা পারবো তারা উত্তরটা লিখে ফেলি। আমি এখনই বুঝবো কারা কারা আমরা হচ্ছে খাতা কলম নিয়ে বসছি। ঠিক আছে, চলো এবার বিক্রি করেছে কত টাকায়? 5 টাকায়। কি 5টি বিক্রি করে বা 5টি বিক্রি করে, বিক্রয় করে 1 টাকায়, তাহলে একটার দাম কত পড়তেছে? একটা বিক্রি করে কত টাকায়? 5/1 টাকায়। যেহেতু লাভ হয়েছে সেহেতু আমরা কি করব? 5/1 থেকে 6/1 টাকা যদি বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব কত টাকা। এই যে 5/1 টাকায় যে সে বিক্রি করেছে সেখানে সে কত টাকা লাভ করেছে। তাহলে লাভ করে কত? লাভ করে হচ্ছে 5/1 বিয়োগ 6/1, 6/1 টাকা। তাহলে কত পাচ্ছি? 5 6 30, তাহলে এখানে পাচ্ছি 6 বিয়োগ 5 সমান 1/30 টাকা। যে একটার দাম হচ্ছে, একটা দামের দাম হচ্ছে 5/1 টাকা, কিন্তু একটা লাভ করছে কত? 30/1 টাকা। একটা লাভ করছে কত? 30/1 টাকা। ঠিক আছে, এই সুন্দর সুন্দর ছোট ছোট অঙ্কগুলা খুব গুরুত্ব সহকারে করবা, কারণ এই চ্যাপ্টার থেকে
সব থেকে লাভ ক্ষতি থেকে আসবে, আরেকটা হচ্ছে সূত্রে, খালি সূত্রে বসাতে পারবা এই ধরনের কিছু ছোট ছোট অঙ্ক আসবে মুনাফা চ্যাপ্টার থেকে। সবাই খেয়াল করো, একটা হচ্ছে লাভ ক্ষতি থেকে, লাভ ক্ষতি, আরেকটা হচ্ছে কি সূত্র, সরল মুনাফা এবং জটিল বলি আমি সবসময় চক্রবৃদ্ধি মুনাফাকে। তো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা শুধু সূত্রে বসানো যায়, এই টাইপের অঙ্কগুলাই আসবে, যেগুলো ছোট ছোট অঙ্ক। ঠিক আছে, ওকে, ভেরি গুড। ওকে, চলো 12 নাম্বারটা এবার দেখি। 12 নাম্বারটাই বলেছে একটি দ্রব্য 600 টাকায় এখানে হবে ক্রয়, হ্যাঁ, ক্রয় করে কত টাকায় বিক্রি করে? 552 টাকায় বিক্রি করলে কি হবে? ঠিক আছে, 600 টাকায় কিনেছে, খুবই সিম্পল প্রশ্ন। বিক্রি করেছে কত টাকায়? এটা কি ক্রয়, আর বিক্রি করেছে কত টাকায়? 552 টাকা। তাহলে তার কি হবে? লাভ হবে, ক্ষতি হবে? লাভ কত টাকা হবে, ক্ষতি কত টাকা হবে? ক্ষতি কত টাকা? সবাই আগে একটু আমরা কমন সেন্সটা দেখব। যেখানে 600 থেকে আমি যদি 552 টাকা, তাই না, 52 টাকা যদি বিক্রি করি, 552 টাকা যদি বিক্রি করি, তাহলে কত টাকা আমাদের লস হয়? আমাদের লস হয় হচ্ছে 48 টাকা। লস হয় হচ্ছে কত? 48 টাকা। তাহলে 600 টাকায় লস হয় 48 টাকা, 1 টাকায় কত? আর আমাদের 600 টাকায় লস হয় বা ক্ষতি হয় 48 টাকা। তাহলে 1 টাকায় কত টাকা ক্ষতি হয় আর 100 টাকায় কত টাকা ক্ষতি হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। 600 উপরে 48, আর এখানে আসবে 48 গুণ 100, আর এখানে হবে 600। তাহলে কাটাকাটি গেল, তাহলে কত হয়? 8% ক্ষতি, 8% ক্ষতি। খুবই সিম্পল অঙ্ক, এগুলো কিন্তু আসবেই আসবে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা একদম বেশি বেশি করে চর্চা করে কি করব? বেশি বেশি করে চর্চা করে আমরা এটাকে একদম নিজের আয়ত্তে নিয়ে আসবো, কারণ এই ধরনের অঙ্ক তোমার কিন্তু আসবেই আসবে। তো চলো এবার বলেছি কি, 50 টাকায় ক্রয় করে 46 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হয়? সিমিলার অঙ্ক, একদম একই ধরনের অঙ্ক, কোনো পার্থক্য নাই। তাহলে কত টাকা ক্ষতি হয়? ক্ষতি হয় হচ্ছে 50 বিয়োগ 46, কত টাকা ক্ষতি হয়? 4 টাকা। তোমাদের সাথে সাথে দেখি কে সবার আগে অঙ্কটা শেষ করতে পারে। কে সবার আগে? দেবজিৎ স্যার শুরু করে শাহরিয়ার উত্তর দিয়ে ফেলেছে। শাহরিয়ার একটু উত্তর দেওয়ার সময় লিখবা 13, এবার এ হলে এ, বি হলে বি, সি হলে সি, 13.C। তাহলে আমি বুঝবো কোনটার উত্তর তুমি দিয়েছো। নাদিকা ওসমানের উত্তর সঠিক, তারপর মুনিরার উত্তরটা সঠিক, নীলুফারের উত্তরটা সঠিক। চলো তাহলে ক্ষতি হচ্ছে কত? 50-এ ক্ষতি, 50 টাকায় ক্ষতি হচ্ছে 4 টাকা। যেহেতু আমাদেরকে শতকরা বের করতে বলেছে, একটু খেয়াল রাখবা, যদি বলতো ক্ষতি কত টাকা, তাহলে আমি আর কোনো দিকে তাকাইতাম না, আমি অবশ্যই এখানে দেখতাম যে আমার 4 টাকা লেখা আছে কিনা। তাহলে আমি স্যার যদি ক্ষতি এভাবে শতকরা না লিখতো, স্যারের সাথে ঝগড়া করতাম যে স্যার আপনি বলছেন ক্ষতি কত টাকা, এখানে তো আপনি বলেন না যে শতকরা কত টাকা, তা আপনি আমাকে এখানে উত্তর 4 দেন নাই কেন, এটা আপনার ফল্ট। এভাবে বলা ঠিক না। আমি জাস্ট টু রিমাইন্ড ইউ যে প্রশ্নটাই জন্য ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তো এখানে লিখেছে শতকরা, ঠিক আছে। তো শতকরা মানে কি? 100-তে প্রকাশ করতে হবে। তাহলে 50 টাকায় ক্ষতি হয় 4 টাকায়, 1 টাকায় কত, আর 100 টাকায় ক্ষতি কত। মানুষ মাত্রই হচ্ছে কি ভুল, তো এরকম আমার মতো অনেকেই ভুল করতে পারে, সেই জন্য আমি বললাম। তাহলে উত্তরটা যারা উত্তরটা 8% ক্ষতি ডি লিখেছো, নাজমুন, তারপর হচ্ছে শিউলি, পড়াশোনা করার আইডি, সাথে হচ্ছে সীমা বড়ুয়া, তারপর হচ্ছে মহেশ্বর অনেকক্ষণ পরে জয়েন করেছো, রীতা, মুশফি,
তারপর হচ্ছে আরবিতা, উত্তরটা সঠিক। যারা যারা উত্তরটা ডি দিয়েছি তাদের উত্তরটা সঠিক। এবার দেখো ক্রয় মূল্য জিজ্ঞাসা করেছে, খুব ভালো করে প্রশ্নটা খেয়াল করো। ক্রয় মূল্য, কোনো লাভ জিজ্ঞাসা করে নাই, ক্ষতি জিজ্ঞাসা করে নাই, এখানে জিজ্ঞাসা করছে কি ক্রয় মূল্য কত। এই জন্য দেওয়া আছে কি বিক্রয় মূল্য যদি হয় 552 টাকা আর 48 টাকা যদি ক্ষতি হয় ওটা বিক্রি করার কারণে, ওটার জন্য 552 টাকা বিক্রি করার কারণে ওই বেচারার ক্ষতি হয় 48 টাকা, তাহলে ওটার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান কি হবে? তাহলে আমরা কি জানি, ক্ষতি সমান কি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে এবার ক্রয় মূল্যটা বাইর করতে বলছে, বিক্রয় মূল্যটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে ক্ষতি যোগ বিক্রয় মূল্য। আমি জাস্ট ভেঙে ভেঙে দেখাচ্ছি, আই নো যে তোমরা এটা পারো, ইকুয়াল টু ক্রয় মূল্য। এখানে আমি যদি বীজগণিত ব্যবহার করি, ক্রয় মূল্য না রেখে এখানে যদি XYZ ব্যবহার করি কোনো অসুবিধা নাই। এই জন্যে বলি বীজগণিত সব জায়গায় ব্যবহৃত হয়, কোথাও এভাবে বড় বড় অক্ষরে লেখা থাকে, কোথাও ছোট ছোট অক্ষরে লেখা থাকে, ঠিক আছে? তাহলে ক্ষতি কত টাকা হয়েছে? 48 যোগ 552। আমরা একটু তাড়াতাড়ি যাব, হ্যাঁ। ক্রয় মূল্য তাহলে কত হবে? ক্রয় মূল্যটা আমাদের 8 যোগ করলে হয়ে যাবে উত্তর ডি। কারা কারা উত্তরটা ডি দিয়েছি? কারা কারা? নাজমুন নাহার, বৃষ্টি, সাথে দেবজিৎ, তারপর হচ্ছে ভেরি গুড মাসুম, উত্তরটা সঠিক। পরের প্রশ্নটা দেখি, এমসিকিউ পরেরটা। কারা কারা যারা যারা তাড়াতাড়ি করবো একটু লিখে ফেলবো কমেন্টে, চেষ্টা করব। আমি যদি একটু স্লো যাই, আমি যেন তাকাইলে যেন দেখি যে আচ্ছা ঠিক আছে ও উত্তরটা আমার সাথে সাথে করতেছে, একটু হয়তো বা পরে দিছে কিন্তু তার মানে সে খাতা কলমে করতেছে, এরকম না যে সে বাকিদের মতো হচ্ছে তাড়াতাড়ি করার চক্করে হয়তো বা দেখে দেখে উত্তর দিয়ে দিচ্ছে। তো আমি বুঝবো যে তোমরা আসলে চেষ্টা করতেছো, একটু চেষ্টা করি নিজের থেকে একটু করার চেষ্টা করি যে এখানে অঙ্কটা বুঝতেছি কিনা, করতে পারছি কিনা, এটা চেষ্টা করার জন্যই আছে ক্লাসটা। ওকে, আচ্ছা ওকে, বিপ্লব ইসলাম উত্তর দিয়েছে। সবাই করার জন্য আমি কিন্তু চুপ করে এখানে এই যে কথাগুলো বলছি যাতে সবাই আমরা একটু করার টাইম পাই, যাতে অঙ্কটা চর্চা করার টাইম পাই। নিলয় সাহা, সাথে আসমা, বোরহান উদ্দিন, তারপর হচ্ছে নাজমুন নাহার উত্তর বলছে সবাই এ উত্তর, কেউ বলছে সি পড়াশোনা, সাথে লামিয়া, তারপর আহমেদ। ওকে চলো দেখি নিচের তথ্যগুলো লক্ষ্য করা, আমাদের লাভ ক্ষতি শেষ। এখন বলতেছে এটা কোনটা? এটা হচ্ছে সরল, খুব ওর কোনো জটিলতা নাই, সরল মুনাফা। সরল মুনাফা খুব আমরা এটা নিয়ে খুব 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 মানে এমন জটিলভাবে চিন্তা করি। এখানে এই যে ক্রয় মূল্য যেরকম বের করেছি, ক্ষতি কিভাবে বের করেছি, ঠিক সিমিলারভাবে সূত্র আছে মাত্র 2টা। ওই সূত্রকে নানান ধরনের এপিট ওপিট করে অনেকগুলো সূত্র বানানো যায়। সেই সূত্রে সবগুলা দেখবা যে মান দেওয়া থাকবে, খালি সূত্রটার কোনটা কি এটা যদি বুঝো তাহলে এই অঙ্কগুলা এমসিকিউতে আসলে কেউ তোমাকে আটকাতে পারবে না, ঠিক আছে? তো আমরা কি জানি? আমরা জানি সরল মুনাফায় মুনাফা বের করার একটা সূত্র আছে, মুনাফা আই ইকুয়াল টু কি হবে? PNR। এখানে পি সমান কি? পি হচ্ছে আসল, আসল মানে কি? যেটা আমরা ডিপোজিট করব, যেটার উপরে মুনাফাটা পাবো সেটা। এন মানে কি? সময়। আর মানে কি? আর মানে হচ্ছে মুনাফার হার, মুনাফার হার। হার অবশ্যই কিসে হবে? 100%-এ হবে, 100-তে হিসাব করা হবে, মানে 100 টাকায় কত টাকা করে সে মুনাফা পাবে সেটাকেই বলা হয় মুনাফার হার। এরপরে মুনাফা আসলের সাথে যুক্ত হয়ে কি পাই আমরা? মুনাফা আসল বা সবৃদ্ধি মূল। মুনাফা আসল বা সবৃদ্ধি মূল,
সেটা বের করার নিয়মটা কি, মুনাফাটা আসলের সাথে যোগ করে দিবা। আসল কোনটা ছিল, এইটা। মুনাফা পেয়েছিলাম কি, এইটা। তাহলে এ সমান আই প্লাস পি, এখন বা পি প্লাস আই। তাহলে এখন আইটাকে তো আবার ভাঙানো যায়। আইটাকে যদি ভাঙায়, আমি যদি লিখি পি এন আর প্লাস পি, তাহলে পিটা কমন নিয়ে নেই, 1 প্লাস এন আর বা এন আর প্লাস 1, একই কথা। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 1 মাইনাস। তাহলে এই 1 আর 2 কি হওয়ার সম্ভাবনা আছে? নাই। 2 আর 3 কি হওয়ার সম্ভাবনা আছে? নেই। 1 আর 3 কি হওয়ার সম্ভাবনা আছে? আছে। 3 নম্বরে বলছে লাভ ক্ষতি সব সময় মনে রাখবা ক্রয় মূল্যের উপরে হিসাব করা হবে। তো যারা যারা উত্তরটা সি দিয়েছি তারাই উত্তরটা সঠিক দিয়েছি, কারণ 2 নাম্বারটা হবে না, শুধু 1 আর 3 হবে। এইভাবে এই অঙ্কগুলো এমসিকিউতে আসলে প্রত্যেকটা অপশন আমাকে চেক করে দেখা লাগবে, ঠিক আছে? ওকে, কারা কারা উত্তর 15 উত্তর দিয়েছে? অনেকেই উত্তর দিয়েছে এ। উত্তরটা কি হবে? উত্তরটা হবে সি। ঠিক আছে, বুঝতে পেরেছি উত্তরটার সমস্যাটা কোথায় ছিল। জাস্ট এখানে মাইনাস দেওয়া ছিল, এখানে যদি প্লাস আসতো তাহলে উত্তরটা হতো 1 2 3, ডি উত্তর হতো। চলো, এইবার বলেছে কোনো আসল 5 বছরে, খেয়াল করো, মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত? এটা খুবই খুবই একটু একটু যারা যারা এখনো খুব ভালোভাবে আয়ত্তে আসে না তাদের জন্য একটু ডিফিকাল্ট লাগতে পারে, কিন্তু এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং। এই অঙ্কটা তোমাদের নর্মাল যে শর্ট কোয়েশ্চেন থাকবে কিংবা সৃজনশীল থাকবে সেখানে আসতে পারে এই অঙ্কটা, ঠিক আছে? তো এটা এমসিকিউর জন্য যেরকম ইম্পর্টেন্ট সেরকম সৃজনশীলের জন্য, সেরকম শর্ট কোয়েশ্চেনের জন্য। তো চলো দেখি 5 বছরে মুনাফা আসলে কি হবে? দ্বিগুণ হবে। মুনাফা আসল কিভাবে প্রকাশ করেছিলাম? এ। দ্বিগুণ হবে মানে কি? তার মানে মুনাফা যদি হয়, আসলকে ধরলাম, কোনো কিছু যেহেতু দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই, খালি 5 বছর ছাড়া আর কোনো সংখ্যা কিংবা কোনো ধরনের হিন্টস দেওয়া নাই, তাহলে এখানে আমাকে কি করতে হবে? সেজন্য আমাকে ধরতে হবে। তাহলে ধরি আসল পি সমান কত হলো? এক্স। তাহলে আসল মুনাফা আসলে কত হয়ে গেছে? এক্স হয়ে গেছে দ্বিগুণ। আগে যদি 100 টাকা হইতো, সেটা মুনাফা যোগ করার পরে ওটা হয়ে গেছে 200 টাকা, ঠিক আছে? তাহলে মুনাফা আসলে কত হবে? মুনাফা আসলে, সবাই আমার সাথে সাথে করতে থাকো, হবে হচ্ছে 2x বা দ্বিগুণ। সেটা 100 ধরতে পারো, যা ইচ্ছে তাই, সেটার কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। 1000 ধরতে চাইলে তুমি 1000 ধরতে পারো, ডাবল হয়ে গেলে কত হবে? 2000। যদি আমি এখানে ধরতে চাই 20 টাকা, 20 টাকা ধরলাম, ডাবল হয়ে গেল কত? 40 টাকা, খালি 2 দিয়ে গুণ। কেন? কারণ এটা পরবর্তীতে কাটাকাটি চলে যাবে, এই জন্য যা ইচ্ছে তাই ধরতে পারো। তাহলে এবার কি পাচ্ছি? তাহলে এবার আমি যদি জিজ্ঞেস করি মুনাফা কত, মুনাফা, তাহলে কি করব? মুনাফা আই সমান, এ সমান কি জানি? আই প্লাস পি। সেখান থেকে আমি যদি আই বের করতে চাই তাহলে কি করতে পারি? এ মাইনাস পি করে দিতে পারি। এর মান পেয়েছি 2x আর পি এর মান পেয়েছি x, তাহলে কত পাচ্ছি? x টাকা। তাহলে আই এর মান পাচ্ছি কত? x। এবার আমাদেরকে জিজ্ঞাসা করেছে মুনাফার হার কত, আর বের করতে বলেছে। মুনাফার হার আর বের করতে বলেছে, সেটা আমরা কিভাবে বের করব? চলো সেটা আমরা একটু দেখি। তো চলো, ওকে, সেটা কিভাবে হবে? I ইকুয়াল টু পি এন আর, সেখানে আরটাকে এই পাশে রাখবো, তাহলে পি আই বাই পি এন। আই এর মান কত পেয়েছি? এক্স। কারা কারা আমার আগে উত্তরটা দিয়ে ফেলেছি? ওকে, মাসফি সাথে, আচ্ছা উত্তরটাকে দিয়ে ফেলেছি, উত্তরটাকে দিয়ে ফেলেছি। কারা কারা সুপার কুইক? কারা কারা আমার মতো? আমি তোমাদের দলে আনছি, কিন্তু আসলে আমি তোমাদের দলে না, তোমরা আমার থেকে বেটার। এটা ক্লাস 8-এর, ক্লাস 8ম শ্রেণী, এখানে লেখা আছে, হ্যাঁ, না দেখতে পেলে আমাকে একটু জিজ্ঞাসা করো। 8ম শ্রেণী। উত্তর পড়াশোনা আইডি সহ সীমা বড়ুয়া উত্তর দিয়ে ফেলেছে 10%। ওকে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? পি সমান আছে হচ্ছে এক্স আর
আর n সমান আছে হচ্ছে 5 বছর, তাই না? 5 বছর দিয়েছে। শুধু দেওয়া ছিল কি n এর মান দেওয়া ছিল 5 বছর, আর কিছু দেওয়া ছিল না। এবার x এ কেটে দিলাম। এবার আছে 1/5। তাহলে আমরা কি করি, মুনাফার হার যখন একদম প্রশ্নে একদম মুখস্থ করে ফেলো, মাথার মধ্যে ঢুকায় ফেলো, যখনই মুনাফার হার চাইবে অবশ্যই হরে 100 থাকতে হবে। যেই সংখ্যায় আসুক না কেন মুনাফার হার চাইলে সেটার নিচে 100 আনতে হবে। তাহলে এটার নিচে 100, যেহেতু শতকরায় প্রকাশ করতে হয়, 100 আনার জন্য কি করব, 20 দিয়ে গুণ করে দেই উপরে নিচে। তাহলে কত আসতেছে, 5 20 100 আর উপরে আসতেছে 20, মানে 20%। যে 10% লিখেছে সে উত্তরটা ভুল দিয়েছে, ঠিক আছে? তাহলে উত্তরটা কি আসছে, 20%। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা সবগুলোর জন্য একদম গুরুত্বপূর্ণ। এমসিকিউ, সিকিউ, শর্ট কোয়েশ্চেন আমাকে জিজ্ঞাসা করবে প্রতিদিন সকালে উঠে টিচার, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। মানে এই প্রশ্নটা খুবই সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা চলো পরেরটা দেখি। তাহলে বলেছে 2% বৃদ্ধি পাওয়ায় 4 বছরে 128 টাকার আয় বাড়ে, মূলধন কত হবে? হ্যাঁ, বলছে মূলধনকে কিভাবে প্রকাশ করি, পি দিয়ে প্রকাশ করি। বলেছে কি মুনাফার হার 2% বৃদ্ধি পেয়েছে, তাহলে আর সমান কি, এরকমও একটা প্রশ্ন তোমাদের আছে। আর সমান হচ্ছে 2%। 2%কে কিভাবে লিখতে পারি, নিচে 100 দিয়ে। 4 বছরে n সমান কি, 4 বছর। আর এত টাকা বাড়ে, আয় বাড়ে মানে কি, যত টাকা মূলধন ছিল তার থেকে বেড়ে গেছে, সেটাই তো আমার মুনাফা। যা আমি রাখছিলাম, কাউকে দিয়েছিলাম, সেটার থেকে সে আমাকে বেশি টাকা দিচ্ছে, যে টাকাটাই বেশি দিচ্ছে সেটাকে আমরা কি বলি, মুনাফা। সেই জন্য আমরা আয় লিখবো কত, 128 টাকা। তাহলে আর কি বাকি আছে সূত্রটার মধ্যে, খালি বাকি আছে পি কত। তাহলে এবার বের করে ফেলি। পি সমান হবে কত, আই বাই যা যা থাকবে এন আর। তাহলে আই এর মান কত পেয়েছি, 128 টাকা। আর পি এর মান কত পেয়েছি, পি এর মান পাইনি এখনো। তারপর এন এর মান পাইছি 4, আর আর এর মান পেয়েছি 2/100, 100/2, ঠিক আছে, 2/100। আচ্ছা স্লাইড অবশ্যই পেয়ে যাবা, রেকর্ড ক্লাস পেয়ে যাবা। কোথায় পাবা সেটা নিয়ে আমরা বলেছিলাম, সেটা অবশ্যই পেয়ে যাবা তোমরা যদি অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্সে জয়েন করো, এবং যারা যারা শেয়ার করবে তারাও পেয়ে যাবে। তাদের জন্য কিন্তু সবসময় স্পেশাল সার্ভিস থাকবে। ওকে, 1800 বলতেছে সবাই, তো সবার সাথে আমি একমত পোষণ করব। তাহলে দেখি এখানে কত হবে, এটাকে যদি ভাগ করি 3, আর এখানে থাকবে 2, এখানে থাকবে হচ্ছে 1 আর 6, আর এটাকে উপরে নিয়ে গেলে 1600 টাকা। 1600 টাকা। যারা যারা আমরা 1600 টাকা দিয়েছি, 1600 টাকা, উত্তরটা বি দিয়েছি। কেন আমরা 1800 দিচ্ছি, 1800 কেন দিচ্ছি, উত্তরটা হবে বি। লোকমানে উত্তরটা সঠিক। পরেরটা দেখি, এবার 18 নাম্বারটা আমরা একটু দেখি। 18 নাম্বারটা বলছে 10% মুনাফায় 3000 টাকা 2 বছরে মুনাফা কত। 10% মুনাফায় 3000 টাকা 2 বছরে মুনাফা কত। তাহলে আমরা কি জানি, I = P/N/R, এই সূত্রের মধ্যে বসায় দিব। ঠিক খালি মুনাফা জানতে চাইছে, এটা হচ্ছে R, এটা হচ্ছে P, এটা হচ্ছে N। 4 সূত্রের মধ্যে বসাবো আর আমাদের ক্যালকুলেটর চাপবো আর উত্তর হয়ে যাবে। তাহলে আমরা একটু ক্যালকুলেটর চেপে উত্তরটা বের করে ফেলি ক্যালকুলেটরে, তাড়াতাড়ি করে দিয়ে। এবারে উত্তরটা কি কারো ভুল হতে পারে, কারো কি ভুল হতে পারে? যারা আমরা পার্সেন্টের নিচে 100 লিখবো না, ক্যালকুলেট, তাদের হচ্ছে উত্তরটা ভুল হতে পারে, ঠিক আছে? যারা আমরা ক্যালকুলেটরে 100টা দিয়ে ভাগ করব না, তাদের উত্তরটা কি হতে পারে, ভুল হতে পারে। ওকে, তাহলে কত আসতেছে,
600 টাকা। 600 টাকা, ডি হবে না, বি হবে। হ্যাঁ, ওকে। তারপর রোহানের উত্তরটা সঠিক। চলো এবারের উত্তরটাও আশা করি তোমরা, এটা তো আমরা করলামই, এইবারের উত্তরটাও আশা করি তোমরা কি করতে পারবা, তাড়াতাড়ি উত্তর দিয়ে দিতে পারবা। এখন আগে ছিল 10%, এবার হয়ে গেছে কত, 6%। এটা আমি করে দিব না, এটা তোমরা করো, এইটা তোমরা করো, এইটার উত্তরটা তোমরা করো, কারণ আমরা ফার্স্ট যাব। এমসিকিউ করতে গেলে কিন্তু 1 মিনিটের বেশি সময় নিব না। যদি আমি দেখি যে আমার এমসিকিউটা সলভ করতে পারছি না, আমি ওটা স্কিপ করে যাব। যখনই আমি দেখবো 1 মিনিটে বেশি, 1 থেকে 2 মিনিটে বেশি সময় নিচ্ছে, ওই এমসিকিউটা আমি সবার লাস্টে সময় থাকলে সেটা দেখব। সবসময় মনে রাখবা, এমসিকিউ 1 থেকে 2 মিনিটে বেশি সময় লাগলে তার মানে তুমি এমসিকিউটাতে হয়তো বা আটকে গেছো, কোথাও একটা ভুল হচ্ছে, তো সেটা কি করব, স্কিপ করে যাব। ঠিক আছে, এটা একটা টিপস মনে রাখবা। যারা যারা 360 উত্তর দিয়েছি, ভেরি গুড। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে 7% হারে মুনাফায় 1400 টাকা, 3 বছরে সরল মুনাফা কত হবে, মুনাফা আসল কত হবে এবং স্ববৃদ্ধি মূল কত হবে। একইভাবে আমরা বের করে ফেলবো আই সমান 1400 গুণ, কারণ সরল মুনাফা কত চেক করে দেখতে হবে আমাদের, তারপর হচ্ছে 7/100 আর আছে 3। তাহলে দেখতে পাচ্ছি যে করলে আমরা পাচ্ছি 3 ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উত্তরটা কত আসতেছে, দেখি তো, 2 14 গুণ 7 গুণ 3। হ্যাঁ, এটা আমাদের সঠিক। সবাই করতে থাকি, এটার উত্তরটা কোনটা হবে। তাহলে মুনাফা আসল 1694 টাকা কিনা সেটা আমরা চেক করে দেখি। এ সমান পি সমান কত ছিল, 1400 যোগ আই সমান কত, আই সমান পেয়েছি 294 টাকা। তাহলে যোগ করলে পাচ্ছি কত, যোগ করলে পাচ্ছি হচ্ছে 1694 টাকা। তার মানে দ্বিতীয়টাও সঠিক। এখন স্ববৃদ্ধি মূল কি, একটু আগেই বলেছি, যেটা মুনাফা আসল সেটাই হবে স্ববৃদ্ধি মূল, সে অনুযায়ী আমরা পাচ্ছি কি এটাও সঠিক। চলো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র আমাদের পরের পার্টে চলে আসছি। সেটা কি বলেছে, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র। কারা কারা এখনো মুখস্থ করি নাই তারা কিন্তু এখান থেকে অঙ্ক আসলে পারবো না। চক্রবৃদ্ধি মুনাফা মানে কি, চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে যে মুনাফাটা আমরা পাবো সেটা পরবর্তী, আমাদের যে পরবর্তী বছর, প্রথম বছর যে মুনাফাটা পাবো সেটার সাথে যেটা আমাদের আসল ছিল সেটা যোগ করে আবার পরবর্তীতে মুনাফা আসলের উপরে আমরা কি পাই, একটা আমরা মুনাফার হার পাই, একটা মুনাফা বেশি পাই, তো সেটাকে কি বলে, চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে কি, প্রথম বছরে যে প্রারম্ভিক যে মূলধনটা থাকবে, প্রারম্ভিক মূলধন যদি ধরি, মূলধন হচ্ছে গিয়ে কি পি, আর মুনাফা আসল তাহলে আমরা কোনটা পাই, মুনাফা আসল পাই হচ্ছে সি সমান, সি সমান কোনটা পাই, আমরা পাই হচ্ছে গিয়ে পি ইন্টু 1 প্লাস, এটা হচ্ছে মুনাফা আসল নয়, এটা কিন্তু হচ্ছে কি মুনাফা, মুনাফা, মুনাফা সেটা কিসের উপরে পাই, সেটা পাই হলো পি প্লাস আই এর উপরে। সেটা আমরা কিসের উপর পাই, সেটার উপরে পরের বার আমরা আবার এটার উপরে কি পাই, এটার উপর আবার মুনাফার হার পাই, মুনাফা পেয়ে থাকি এই টোটালটার উপরে। সেটা কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে হয় না। সরল মুনাফার ক্ষেত্রে যেটা প্রারম্ভিক মূলধন, প্রতি বছর ওইটার উপরে মুনাফাটা পেয়ে থাকি, প্রতি বছর ওইটার উপরে মুনাফাটা পেয়ে থাকি। সেজন্য এটা সূত্রটা কি, স্পেশাল সূত্র, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হলো পি প্লাস 1 প্লাস r⁴n, এটা হচ্ছে গিয়ে কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। সেখান থেকে বের করতে বলেছে আমাদেরকে শুধু মুনাফাটা, সেখান থেকে তাহলে প্রারম্ভিক যে মূলধনটা আছে সেটা বাদ দিয়ে দিলে আমরা কি পেয়ে যাব, আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা, মুনাফাটা পেয়ে যাব, চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব। তাহলে উত্তরটা কোনটা হবে, উত্তরটা হবে এ, উত্তরটা হবে এ। যদি আমি জিজ্ঞাসা করতাম চক্রবৃদ্ধি মূলধন, মূলধন, তখন কিন্তু শুধু সূত্রটা আসতো কি পি ইন্টু 1 প্লাস r⁴n।
বলেছে চতুর্থ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কোনটা হবে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, একটু আগে মূলধনের সূত্রটা দেখাইছি, এখানে বলছে চতুর্থ বছরান্তে, খালি বছরের হিসাব দেওয়া আছে, বাকি কিছুর হিসাব দেওয়া নেই, তাহলে সূত্র কোনটা হবে। ঠিক আছে, তো যারা যারা হচ্ছে অনলাইন ব্যাচে আমরা এখনো জয়েন করি নাই, আমাদের অনলাইন ব্যাচে তোমরা এক্ষুনি জয়েন করে ফেলো। এখানে যদি জয়েন করো তুমি পাবে মাস্টার বুক পার্ট 3, সাথে কি পাবে, সাথে পাবে একটা টি শার্ট, যে টি শার্ট চাইছিল আমার কাছ থেকে সে পেয়ে যাবে একটা টি শার্ট, সাথে অর্ধবার্ষিক থেকে শুরু করে বার্ষিক পর্যন্ত যত আমাদের অ্যাক্টিভিটিগুলো হবে সব কিছু কিন্তু তুমি এর সাথে পাবে। প্রতিদিন ক্লাস পাবে, সাথে হচ্ছে তুমি আমাদের রেগুলার অনলাইন ব্যাচে কি কি হয়ে থাকে, অনলাইন ব্যাচে আমাদের রেগুলার হয়ে থাকে হোমওয়ার্ক সাবমিশন, মানে প্রত্যেকটা ক্লাসে পরে তুমি একটা হোমওয়ার্ক দেওয়ার সাবমিশন করার একটা অপশান পাবে, তোমাকে হোমওয়ার্ক সাবমিট করতে বলবে, এবং প্রতি ক্লাসে যে এমসিকিউগুলো আমরা এখন করছি আমাদের স্টুডেন্টরা কিন্তু পোলের উত্তর দেওয়ার মাধ্যমে এমসিকিউগুলা কে কত ফার্স্ট এমসিকিউগুলা করতে পারে সেটার একটা প্রতিযোগিতা হয়, যে কে কত, কেউ আছে 0.01 সেকেন্ডে উত্তর দিয়ে ফেলে, 0.1 সেকেন্ড হওয়া উচিত আসলে, উত্তর দিয়ে ফেলে, এতটাই ফাস্ট ওরা এমসিকিউটা করে। ওদেরকে 30 সেকেন্ডের জন্য এমসিকিউটা দেখানো হয়, তার মধ্যে ওরা চেষ্টা করে ওটার উত্তর দেওয়ার। ঠিক আছে, তো খুবই সুন্দর একটা সুবিধা হয়, যেটা হচ্ছে প্রত্যেক ক্লাসে ওদের এমসিকিউ করানো হয়, তারপর ওদের থাকে প্রতি ক্লাসের শেষে হোমওয়ার্ক, তারপর প্রতি সপ্তাহের শেষে ওদের প্রত্যেক সপ্তাহে যতগুলো পড়ানো হয়েছে তার উপরে এমসিকিউ হয়, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার নেওয়া হয়, তারপরে আবার থাকে কি, তারপর থাকে হচ্ছে ওদের মাসের শেষে একটা টোটাল মান্থের উপরে যা যা পড়েছে তার উপর একটা পরীক্ষা। তাছাড়া ওই যে অর্ধবার্ষিক উপলক্ষে ওদের কিন্তু দুইটা মডেল, প্রথম মডেল টেস্ট ওরা দিয়ে ফেলেছে, সেকেন্ড মডেল টেস্ট ওরা দিবে, যেখানে আমরা প্রশ্ন দিচ্ছি, সাজেশন দিচ্ছি, যার উপরে কিন্তু প্র্যাকটিসের উপরেই আছে। তো তুমি যদি অনলাইন ব্যাচে ভর্তি হও টি শার্টের সাথে সাথে তুমি দেখো আরও কত কিছু পেয়ে যাবে। তো যারা যারা এখনো অনলাইন ব্যাচে ভর্তি হও নাই অবশ্যই এক্ষুনি আমাদের 10 মিনিট স্কুলে পেজে চলে যাও, ফ্রি কোর্সটার সাথে, ফ্রি কোর্সে তো অবশ্যই এনরোল হতেই হবে, সাথে আমাদের অনলাইন ব্যাচটাও কিন্তু তুমি একবার চেক করে দেখে নিতে পারো যে আসলে এখানে দরকার হলে তুমি 1 মাসের জন্য ভর্তি হলা, তো ভর্তি হয়ে টি শার্টের সাথে সাথে তুমি সব কিছু পেয়ে যাবা, যা যা আছে সব কিছু বিস্তারিত আরও জানতে 16910-তে কল দিয়ে দাও। তো চলো পরেরটা দেখি, চতুর্থ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হবে কোনটা, সেটা হবে ডি। খেয়াল করো, জনসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সব সময় ব্যবহার করা হয় জনসংখ্যা বৃদ্ধি, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া গ্রোথ রেট, এ ধরনের কিছু ধরো যেগুলো অনিয়ন্ত্রিত, সে ধরনের বৃদ্ধির ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করে থাকি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা। তো এখানে বলেছে জনসংখ্যা মানে কি, ওটাকে আমরা ধরবো আসল মানে কি প্রারম্ভিক আসল পি, তারপর বলেছে প্রতি হাজারে, এখানে একটা ব্যাপার আছে, প্রতি হাজারে যদি বলে তখন এই 30কে আমরা কি দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করব, 1000। আগে যেটা হার ছিল 10%, এখানে 1000 যেহেতু হবে, হাজারে বলেছে এজন্য ভাগ করতে হবে 1000 দিয়ে। এরপরে বছর হচ্ছে গিয়ে কি, n সমান হচ্ছে 2, এখন বলেছে তাহলে জনসংখ্যাটা কত হবে, একটা পাবো আমরা, পাওয়ার পরে সেটাকে আমরা কি করব, সেটাই হবে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। ঠিক আছে, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র অনুযায়ী আমরা বসালে একটা সংখ্যা পাবো, সেটাই হবে টোটাল জনসংখ্যা বা চক্রবৃদ্ধি মূলধনের মতো জনসংখ্যার সংখ্যা। তাহলে সেটা করে ফেলি, সি সমান পি ইন্টু 1 প্লাস এন আর টু দি পাওয়ার এন। এবার এখানে কি হবে, পি এর মানটা কত ছিল, 50,000, সাথে আর এর মানটা কত আসতেছে, আর এর মানটা আসছে হচ্ছে 100/3 বা 3/100, আর এন কত আসতেছে 2। এবার সেটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব আমাদের জনসংখ্যা বৃদ্ধি কত হয়েছে সেটা। এখন এখান থেকে তোমাকে যদি বলে এই বছরে কত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে কি করব, যেটা পাবো যেটা হচ্ছে 5300
45 সেখান থেকে আগের জনসংখ্যা যেটা মানে প্রারম্ভিক যেটা সেটা বাদ দিয়ে দিব। সেটা বাদ দিয়ে দিলে মুনাফার মতো কত আসলে টোটাল কত বৃদ্ধি পেয়েছে, শুধু বৃদ্ধি কত সেটা আমরা বের করে ফেলতে পারবো। পরেরটার উত্তর দেই। বলেছে 10% মুনাফার হারে চক্রবৃদ্ধি মূলধন, খেয়াল করো মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা আর মূলধনের মধ্যে পার্থক্যটা খেয়াল করবা। তাহলে এখানে কি করব, 8 হচ্ছে কি পি, 2 হচ্ছে এন, এটা হচ্ছে আর, আর কি বের করতে বলেছে মূলধন। তাহলে কি হবে, সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে এখানে বসায় দিব 8000, সাথে 1 প্লাস আর, আর মানে কত 10, এখানে 1 লিখবা, হ্যাঁ যেহেতু আমরা সব বাংলায় লিখছি, আর এন মানে কত 2। এবার সেটা আমরা করে ফেলি, করলে আমরা দেখতে পাচ্ছি 8000 ইন্টু এখানে আসবে কত, এটা কাটা গেল, তাহলে আসবে হচ্ছে 1.1 আর কত আসবে দেখি তো, তাহলে আমরা কত পাচ্ছি 11, এখানে পাচ্ছি 11/10 স্কোয়ার। মানে কি স্কোয়ার মানে হচ্ছে আমরা চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। 11/10 এটাকে স্কোয়ার করে দিব, পাবো কত, পাবো হচ্ছে 8000 গুণ 1.21, সেটার সাথে 8000কে গুণ করে দেই, পেয়ে যাব 9680 টাকা। 9680 টাকা। কারা কারা উত্তরটা আমরা ডি দিয়েছি? চলো, প্রারম্ভিক মূলধন পি আর পার্সেন্ট হলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মুনাফা কত? এখানে কি করতে হবে আমাদেরকে? এখানে আমাদেরকে কি করতে হবে? চক্রবৃদ্ধি মুনাফা যেহেতু জিজ্ঞাসা করেছে, আমরা কি করব? আমরা প্রারম্ভিক মূলধন পি আর 1 প্লাস আর প্রথম বছরান্তে যেহেতু এখানে হবে 1, সেখান থেকে কি বাদ দিব? পি বাদ দিব মুনাফা বের করতে গেলে। তাহলে কত পাবো? পি প্লাস পি আর মাইনাস পি, তাহলে পিতে কাটা গেল, পি আর থাকবে, পি আর থাকবে। চক্রবৃদ্ধি মুনাফা বের করে নিছে, ইটস ওকে মুনাফা না, এই জন্য বললাম, একটু আগে আমি দেখাইছিলাম যে মূলধন। হ্যাঁ, খেয়াল করব আমরা। তো এটা কি হবে? এটার উত্তরটা হবে পি আর। জাস্ট কি করব, সব কিছু যেহেতু কিছু কোনো সংখ্যা দেওয়া নাই, খালি প্রথম বছর লিখেছে, এখানে 1 লিখব, আর কিছু যেহেতু দেওয়া নাই আমরা সূত্রটা বসাবো, বসালে আমরা পেয়ে যাব আমাদের উত্তরটা পি আর। আচ্ছা, পরেরটাই চলে যাই। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5000 টাকা 2 বছরান্তে মুনাফা কত হবে? সব এখানে দেওয়া আছে। এখন পড়াশোনার আইডিয়া, আশা করি তুমি উত্তরটা সঠিক দিতে পারবা। এখানে কিন্তু এবার মুনাফা দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা আগে মূলধনটা বের করব, তারপর সেখান থেকে প্রারম্ভিকটা বাদ দিব। প্রথমে তাহলে মূলধনটা বের করে নিই, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। সবাই একটু বের করে নাও, এইটা সবাই একটু বের করে নিই। তাহলে কত আসবে? পি সমান 5000, 1 প্লাস আর এর মান হচ্ছে কি কত? আর এর মান হচ্ছে 10 টাকা। তাহলে 10/100। এন এর মান কত? এন এর মান হচ্ছে 2। করলে যেটা পাবো সেটাই হবে আমাদের উত্তরটা। তাহলে কত আসবে? সেটা হবে 1050। 1050। 26-এর উত্তর দিয়ে দিয়েছে সি। এখানে আসবে কিন্তু 1050 না, এখানে আসবে আই থিঙ্ক এখানে আসবে হচ্ছে 6050। তো আমরা কি করব? 6050-এর থেকে 5000 বাদ দিব, তাহলে আমরা কি পাবো? মুনাফাটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা পাবো হচ্ছে মুনাফাটা। ঠিক আছে, এবার চলো দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত, মুনাফা এত হলে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা কত হবে? এটা একটু সবাই একটু মনোযোগ দিয়ে অ্যান্সার দাও যে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা কত হবে। তো এখানে আমরা কি করব? এখানে একটু খেয়াল করি, এখানে আমাদেরকে বলেছে কি দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত, আর মুনাফা কত হয়েছে? এত। তাহলে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা কত? মানে চক্রবৃদ্ধি মূলধন তৃতীয় বছরে কত ধরবো আমরা? আমরা বারবারই কি হয়, প্রতি বছর মূলধনটা চেঞ্জ হয়। তো সেই জন্য আমরা কি করব? জাস্ট 2570-এর সাথে
350কে যোগ করে দিলে আমরা পেয়ে যাব তৃতীয় বছরের মূলধন। জাস্ট কি করব, তৃতীয় বছরে যে মূলধনটা আছে দ্বিতীয় বছরের, সেটার সাথে মুনাফাটা যদি যোগ করি সেটাই তো হবে আমার তৃতীয় বছরের মূলধন, তাই না? সেটা হবে তৃতীয় বছরের জন্য মূলধন। তার উপরে এবার আমরা পার্সেন্টেজ করব। ওকে, তাহলে সেটা কত পাচ্ছি? 2920 টাকা। এইবার 9% হারে মুনাফায় 3000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন, তাহলে সরল মুনাফায় নিচের কোনটি হবে? খুবই সহজ, খুবই ইজি। এখানে কি কোনোটা দেওয়া মিসিং কোনো নাম্বার আছে? মুনাফা বের করার জন্য যা যা লাগে কোনো মিসিং পয়েন্ট আছে কিনা? এখানে দেখো আর দেওয়া আছে, এখানে দেখো পি দেওয়া আছে, এখানে এন দেওয়া আছে। তাহলে আই সমান পি এন আর, সরল মুনাফা বের করতে পারবো কি পারবো না? আই সমান পি এন আর, সরল মুনাফা বের করতে পারবো কি পারবো না? সরল মুনাফা বের করতে পারবো কি পারবো না? আচ্ছা, এটা বলতেছে, এটা কি? এটা বলো তো, এই 570টা হচ্ছে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন, তার সাথে সে একটা মুনাফা পাবে না ওই বছরে, সেটার উপরেই তো চক্রবৃদ্ধি মূলধনটা হবে, তো চক্রবৃদ্ধি মুনাফাটা হবে। সেটা কত? সেটা হচ্ছে দ্বিতীয় বছরের জন্য এত। এবার তৃতীয় বছরে কার উপরে আমরা হিসাব করব? তৃতীয় বছরে টোটালটার উপরে হিসাব করব না, টোটালটার উপরে। একদম প্রথমে যে বইয়ের যে কনসেপ্ট আছে, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে সেটা, যে চক্রবৃদ্ধি মূলধনটা সবসময় হিসাব করে ওই বছর শেষে যে মুনাফা ও মূলধনটা হয় সেটা যোগ করার পরে যে নতুন একটা মূলধন পাই সেটার উপরে হিসাব হয়। ঠিক আছে, তো চলো এটা এবার আমরা পেয়ে গেছি। সব কিছু বসায় দিলে আমরা আশা করি ভেরি গুড, উত্তরটা সি। এবার দেখো বলেছে চক্রবৃদ্ধি মূলধন কত, একই জিনিস আছে, কিন্তু এবার আমাকে বলছে চক্রবৃদ্ধি মূলধনটা কত হবে। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের জন্য সব কন্টেন্ট আছে, এটা আর আছে, এটা পি আছে, এটা এন আছে, তাহলে সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে সেখানে এবার এন এর মানটা বসাই দিই। পি এর মান হচ্ছে 3000, এন এর মান হচ্ছে 9, 3 বসালেই চক্রবৃদ্ধি মূলধনটা পেয়ে যাব, চক্রবৃদ্ধি মূলধনটা পেয়ে যাব। আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা এবার তৃতীয় চ্যাপ্টারে চলে যাব। এই দুটা প্রশ্ন যদি তুমি খালি এই দুইটাই লাস্টের এই দুটাও যদি তুমি করো, এই চ্যাপ্টারের মুনাফার উপরে তোমার মোটামুটি 70% তোমার করা হয়ে যাবে, প্র্যাকটিস করা হয়ে যাবে, খালি এই দুইটা, এইটা এবং এইটা। কারণ কি, এইটার উত্তরটাতে তুমি এবার খেয়াল করো, 3805.09 আসছে, কিন্তু দেখো সরল মুনাফায় কত আসছিল? খালি 810 টাকা, 810 টাকা প্লাস 3000। তাহলে সরল মুনাফায় 3 বছর পরে সে কত পাইছে? 3800, সরলে 3810 টাকা পেয়েছিল। কিন্তু জটিল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা সে দেখো কতগুলো টাকা বেশি পাইছে, প্রায় 75 টাকা সে বেশি পেয়েছে। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার এবং মূলধনের আসল যে পয়েন্ট, সেটা কেন বেশি পেয়েছে? কারণ তার এই যে বারবার সে 3000-এর উপরে হিসাব করে না মুনাফাটা, ওই বছরে সে কত পেল টোটাল, সেই টাকার উপরে সে কত পার্সেন্ট পাবে? 9% করে বেশি পাবে। এই কনসেপ্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি বুঝতে চাও, সিকিউ সমাধান যে লাইভগুলো হবে সেখানের জন্য তুমি এক্ষুনি আমাদের সুপার স্টুডেন্ট গ্রুপটাতে জয়েন করে ফেলো। আচ্ছা চলো এবার আসি আমরা তৃতীয় অধ্যায়ে। সেখানে বলেছে 1 কিলোমিটার সমান কত মাইল। তাহলে আমরা কি জানি? 1 কিলোমিটার সমান 0.62 মাইল। তাহলে 1.61 কিসের? 1.61 হচ্ছে 1 মাইল সমান 1.61 কিলোমিটার। তারপরে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান 2.54। তারপরে হচ্ছে এটাও তোমরা জানো
এটাও তোমরা জানো। সবগুলা কি করবা তোমরা একদম মুখস্থ করে নিবা, সবগুলো তোমরা কি করবা মুখস্থ করে নিবা। এটার মধ্যে এমসিকিউ আসবেই আসবে। এই কোনটা কত মাইল, কোনটা কত কিলোমিটার, কিলোমিটার কিভাবে প্রকাশ করে, কত কিলোমিটারে কত মাইল হয়, তারপর হচ্ছে কত কেজিতে কত গ্রাম হয়, সবগুলো কিন্তু এমসিকিউ এই চ্যাপ্টার থেকে আসবেই আসবে। এমসিকিউর জন্য সেরা চ্যাপ্টার হচ্ছে এইটা, যেটা মুখস্থ করলে যে টার্মগুলো আছে ব্রিটিশ পদ্ধতি, ম্যাট্রিক পদ্ধতি, সাথে ব্রিটিশ ও ম্যাট্রিক পদ্ধতির সম্পর্ক, এগুলো যদি তুমি মুখস্থ করো তাহলে অবশ্যই 1 থেকে 2টা এমসিকিউ তো পাবেই, সাথে আরও বেশিও পাওয়ার সম্ভাবনা থাকবে। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 কিলোগ্রাম। এগুলো তোমাদের কিন্তু দেওয়া আছে, বইতেই দেওয়া আছে। সেটা কত? 1 কিলোগ্রাম। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 কিলোগ্রাম। তাহলে 2400 লিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে? 2400 লিটার। 1 লিটারের দাম 1 লিটার সমান যদি 1 কিলোগ্রাম হয়, তাহলে 2400 লিটার বিশুদ্ধ পানির ওজন কত হতে পারে? ফ্রি গ্রুপে তুমি যদি জয়েন করো তাহলে তোমার জন্য সেই গ্রুপে তুমি জয়েন করলে দেখতে পাবে এরকম একটা ছবি। তুমি কি দেখতে পাবে? এরকম একটা ছবি দেখতে পাবে। তো এই ছবিতে তুমি যাদেরকে দেখছো গত বছর আমাদের সাথে আমাদের যে অর্ধবার্ষিক শেষে বার্ষিক পরীক্ষাটা হয়েছিল, সেই বার্ষিক পরীক্ষাটার আগে কিন্তু আমরা অনেকগুলো লাইভ ক্লাস নিয়েছিলাম। এইরকমই লাইভ ক্লাস যেখানে আমরা ওদেরকে এমসিকিউ করিয়ে দিয়েছিলাম। এরকম নানান ধরনের এই যে ফ্রি কোর্সের মতো অনেকগুলো কোর্স আমরা রেখেছিলাম। সেই লাইভ ক্লাসগুলো করে ওরা অনেক উপকৃত হয়েছে, তারা সেরা প্রস্তুতি নিতে পেরেছে এবং সেরাদের সেরা হয়েছে। তার মানে তারা 1 থেকে 3-এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে। যেহেতু তারা আমাদের ক্লাস করে এত ভালো একটা রেজাল্ট করেছে, সেই জন্য আমরা তাদের জন্য খেয়াল করো, তাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম গত বছর একটা সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে তাদের সাথে প্রায় 1400 স্টুডেন্টদের সাথে আমরা 10 মিনিট স্কুলের টিচাররা যুক্ত হয়েছিলাম। তাদেরকে একটা ক্রেস্ট দিয়েছিলাম, একটা ছোট সম্ভাবনা হতে পারে, কিন্তু তারা যে আমাদের স্টুডেন্ট, আমরা যে তাদেরকে উপকার করতে পেরেছি, এটার জন্য আমরা অনেক ধন্য। তো তুমি যদি আগামী বছর অর্ধবার্ষিকের শেষে বার্ষিক পরীক্ষায় সেরা প্রস্তুতি নিয়ে তুমিও যদি ভালো রেজাল্ট করতে পারো, তাহলে তুমিও নেক্সট ইয়ার জয়েন করতে পারবে আমাদের এই অনুষ্ঠানে। এটা কিন্তু একটা ক্ষুদ্র অংশ, প্রায় 1400 স্টুডেন্ট সেই অনুষ্ঠানে এসেছিল। আশা করি তোমাদের মধ্যে ছাড়াও তোমার বন্ধু বান্ধবদেরকেও আমরা আগামী বছর এই সংবর্ধনা 10 মিনিট স্কুল সুপার স্টুডেন্ট মিট আপে দেখতে পাবো। তো সবাই যারা এখনও জয়েন করো না সুপার স্টুডেন্ট গ্রুপে, তারা একটু জয়েন করে ফেলো, তাহলেই তোমাদের সাথে দেখা হবে আমাদের আগামী বছর, আর প্রস্তুতিটাও হবে তখন তোমাদের সেরা। চলো তাহলে চলে যাই। আচ্ছা, আগের চ্যাপ্টারে যাওয়ার আগে আমরা এটা একটু করে নিই, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ওই চ্যাপ্টারটা, পরিমাপের চ্যাপ্টারটা খুবই কম স্টুডেন্টের আছে। তো চলো আমরা এই 41 নাম্বার আমরা করে নিই, 41 নাম্বারের প্র্যাকটিসটা করে নিই, ঠিক আছে? তো চলো, এখানে 41 নাম্বারের থেকে কি আসবে? 41 নাম্বার হচ্ছে 4র্থ নাম্বার চ্যাপ্টার। 4র্থ নাম্বার চ্যাপ্টারের থেকে এমসিকিউ আসবে হচ্ছে শুধুমাত্র সূত্র বেসিস। সূত্র খুবই সিম্পল সূত্র দিয়ে করা যাবে, এই ধরনের অঙ্কগুলাই 4র্থ চ্যাপ্টার থেকে বেশি আসবে এমসিকিউ আকারে। তো সবাই একটু কি করব, সবাই আমরা সূত্রগুলাকে মুখস্থ করে ফেলবো। সূত্রগুলাকে কি করব, মুখস্থ ঠোঁটস্থ যা যা দরকার সেটা করে ফেলবো। সবাই এই 41 নাম্বারের উত্তরটা দিয়ে ফেলো। 41 নাম্বারের উত্তরটা আনোয়া দিয়ে ফেলেছে, কারণ কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এর মান কত দেওয়া আছে? 5। b এর মান দেওয়া আছে কত? 4। তাহলে কত পাচ্ছি? 20। যাদের উত্তরটা 20 হয়েছে তারা খুবই ভালো করেছো। আচ্ছা, এইবার চলো পরবর্তীটাতে চলে যাই, সেটা হচ্ছে
এই সূত্রটা এবার একটু খেয়াল করি, এই সূত্রটা এটাও কিন্তু একটা সূত্র। এটা কিসের সূত্র খেয়াল করি, এটা কিসের সূত্র? এটা কি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র, নাকি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, নাকি এ বি এর সূত্র, নাকি 4ab এর সূত্র? কোনটা হবে? কোনটা হবে? 42 নাম্বারের উত্তরটা কোনটি হবে? 42-এর উত্তরটি কোনটি হবে? 42। তাহলে এটার উত্তরটা কি হবে? আমরা জানি কি 4ab এর সূত্রটা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? ঠিক সেম টু সেম ওই সূত্রটাই দেখতে পাচ্ছি, ওই সূত্রটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা এ বি যদি বের করতে চাই কি হতো তখন? a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রের মাধ্যমে তোমার মান নির্ণয় আসতে পারে, মান নির্ণয় আসতে পারে, সাথে তোমাকে প্রমাণ করো দেখাতে হতে পারে। তো এই সূত্রগুলাকে একদম একদম চর্চা করার জন্য বেস্ট অপশন হচ্ছে এমসিকিউ। সব থেকে বেস্ট হচ্ছে মুখস্থ করা এবং চর্চা করার জন্য, যে আমার সূত্র মুখস্থ হচ্ছে না, কোথায় কোনটা বসবে বুঝতেছি না, সব থেকে বেস্ট কি? এমসিকিউ চর্চা, এমসিকিউ দেখা বেস্ট। সব থেকে দারুণ উপায় হচ্ছে এমসিকিউ চর্চা করা। তাহলে সেটা কি দেখতে পাচ্ছি? 4xy। যারা যারা উত্তরটা এ দিয়েছি তারা উত্তরটা ভুল দিয়েছি, ঠিক আছে? আচ্ছা চলো পরেরটা দেখি। পরেরটা বলেছে x প্লাস 2y এর বর্গ কোনটি? x প্লাস 2y এর বর্গ কোনটি? সেজন্য বর্গটা করা লাগবে, মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা এটা বর্গ করব। তাহলে সেটা দেখতে পাই এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 2y এক্স প্লাস 2y হোল স্কোয়ার। কি দেখতে পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার। উত্তরটা বি, উত্তরটা বি। পরেরটা দেখি, বলেছে এক্স কিউব প্লাস 2 এর ঘন। আগেরটা ছিল কি? বর্গ, এখন ওটা হয়ে গেছে ঘন। ঘন মানে কি? কিউব করে দিতে হবে আমাদেরকে, কিউব, এ প্লাস বি হোল কিউব করতে হবে। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা বানাতে বলেছে। দেখতে পাচ্ছ যারা যারা আমরা একদম একদম আমি তাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা যারা সূত্রগুলো মুখস্থ হয় না তারা এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো। এমসিকিউ প্র্যাকটিস করলে তোমার সূত্রটা মুখস্থ হতে বাধ্য, কারণ তুমি যখন সূত্রটা এরকম করে বের করবা তখন এখান থেকে মিলাতে পারবা, মিলাতে পারলে তখন দেখবা যে তুমি এমসিকিউর মাধ্যমে সূত্রটা মুখস্থ করে ফেলতে পারবা। তাহলে এক্স কিউব প্লাস 2 হোল কিউব কত হবে? এক্স কিউব এ কিউব প্লাস 3 এক্স কিউব হোল স্কোয়ার ইন্টু 2 প্লাস 3x কিউব 2 হোল স্কোয়ার প্লাস 2 কিউব। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সুন্দর চর্চা হয়ে গেল, এবার আমরা সেটা করে ফেলি। তাহলে x টু দি পাওয়ার 9 প্লাস 3x টু দি পাওয়ার 6 ইন্টু 2, এটা করে ফেলি 3 দুগুণে 6, 6x টু দি পাওয়ার 6, তারপর পাচ্ছি কত? 2 দুগুণে 4, 3 4 12 এক্স কিউব প্লাস 2 গুণ 2 গুণ 2 কত হয়? 8 হয়, 8। তাহলে আমাদের উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে ডি। উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে ডি। তো চলো আমাদের 45 নাম্বার এমসিকিউটা এবার আমরা দেখি। 45 নাম্বার এমসিকিউটাতে বলেছে কি? 45 নাম্বার এমসিকিউতে বলেছে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। মান নির্ণয় করতে হলে আমার জানা লাগবে কি? কোনটা জানা লাগবে? কোনটা? উত্তরটা কি হবে? সবাই একটু দিয়ে ফেলি। পরেরটার উত্তর হচ্ছে কি? কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। সেটা কি হবে? কোনটা ব্যবহার করব? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওইটা? নাকি যেহেতু এখানে একটা এ বি চাচ্ছে সেহেতু আমরা ব্যবহার করব কোনটা?
a মাইনাস বি কিউব মাইনাস 3 প্লাস 3ab a মাইনাস বি, তাই না? তাহলে a মাইনাস বি হোল কিউবের মান কত আছে? 4 কিউব প্লাস 3ab এর মান কত আছে? 0 ইন্টু 4। তাহলে এটা তো টোটালটাই হয়ে যাচ্ছে 0। তাহলে কত পাচ্ছি? 4 4 16, 4 16 কত হবে? 64। আচ্ছা, মিলে গেছে উত্তর। তাহলে এবার a কিউব মাইনাস বি কিউবের মান মিলে গেছে। এইবার চলো a কিউব প্লাস বি কিউবের মান বের করতে বলেছে। a কিউব প্লাস বি কিউবের মান বের করতে বলেছে। এখানেও আমরা কোনটা ব্যবহার করব? এখানে দেখতে পাচ্ছি কোনো এ বি দেওয়া নাই, কারণ সবসময় মনে রাখবা যখনই এরকম থাকবে, একটা এরকম চলক আরেকটা থাকবে ঠিক এটার ইনভার্স 1/x চলক, বা এ আরেকটা থাকবে 1/a, তখন মনে রাখবা এরা দুজন কাটাকাটি চলে যাবে, তখন আমরা কোন সূত্রটা ব্যবহার করব? x কিউব প্লাস 1/x কিউব সমান, তাহলে কি হবে? a প্লাস বি হোল কিউব, তাহলে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x, x প্লাস 1/x হয়ে গেল। মানে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এই সূত্রটা। আচ্ছা, দেখি উত্তর ওদের সাথে মিলে কিনা। 4 কিউব মাইনাস 3, এটা কাটাকাটি চলে যাবে, 3 ইন্টু এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে 4। তাহলে এটা একটু আগে দেখলাম, সেটা হয়েছিল 64 আর 3 4 12, তার মানে উত্তরটা আসছে আমাদের 52। উত্তরটা আসছে কোনটা? 52। উত্তর মিলে গেছে সবার, উত্তর সবার মিলে গেছে। এবার আর আরবিতার এতক্ষণ পরে আরবিতা মাঝখানে মনে ছিল না। আচ্ছা, কামরুন নাহারের উত্তর মিলেছে, শিউলি খাতুনের উত্তর মিলেছে, সাথে আতিকুর রহমান, তারপর আছে ওসমানের উত্তর মিলেছে। গুড। পরেরটা দেখি এবার আমাদের লাস্ট, দেখো আর মাত্র 3টা আছে, চলো আমরা 47 নম্বরের একটু সমাধান করি। তাহলে কি হচ্ছে? x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 30, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। দেখি উৎপাদকে বিশ্লেষণ কারা কারা করব। 4th চ্যাপ্টার চলতেছে, কারণ আমি দেখলাম 3 নাম্বার চ্যাপ্টারটা থেকে আমরা 4th চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ, তাই 4th চ্যাপ্টারটাতে চলে আসছি। 3 নাম্বার অধ্যায়ের এমসিকিউগুলো তোমাদের জন্য দিয়ে দিয়েছি। যারা আমরা প্রবলেম ফেস করব সেটা আমাকে ভিডিও কমেন্টে জানাবা। 47 ওকে উত্তর পেয়ে গেছি শিউলি খাতুনের, তারপর হচ্ছে সারাফের উত্তর পেয়েছি। হ্যাঁ, সবাই বলতেছে বি হবে। দেখি তাদের সাথে মিলে কিনা। উৎপাদকে বিশ্লেষণ করি, এটাকে এটা দিয়ে গুণ করব, এটা 1 আছে 30-এর সাথে গুণ করব, গুণ করে এমন একটা দুইটা সংখ্যা বানাবো যে সংখ্যাটাকে যোগ বা বিয়োগ করলে কোনটা আসবে? মাঝখানেরটা আসবে। তাহলে এটাকে গুণ করলে এটার উৎপাদক কি আসছে? 5 এবং 6, 5 এবং 6। তাহলে 5 ও 6কে এমনভাবে সাজাবো যেন এদের বিয়োগফল বা যোগফলটা কি আসবে? এই সংখ্যাটা আসবে, এখানে যে সংখ্যাটা 1 আছে সেটা আসবে, -1। ওকে, তাহলে x স্কয়ার মাইনাস 6x প্লাস 5x মাইনাস 30, তাহলে কত পাচ্ছি? এবার x কমন নেই দুটো থেকে, x মাইনাস 6, এবার এখান থেকে 5 কমন নেই, পাচ্ছি x মাইনাস 6। এবারে x মাইনাস 6 দুটা পদের থেকে কমন নিয়ে নেই, কত পাচ্ছি? x মাইনাস 6 x প্লাস 5। যাদের উত্তরটা আমার মতো হয়েছে এ, তারা উত্তরটা কি দিয়েছি? সঠিক দিয়েছি। তারা উত্তরটা হচ্ছে সঠিক দিয়েছি। কোনো কি ভুল আছে? এখানে কোনো কি ভুল আছে? এখানে আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল আছে। এটার উত্তরটা হওয়ার কথা বি, কিন্তু উত্তর চলে আসছে এ হবে না, উত্তরটা হবে বি। কারা কারা উত্তর দিয়েছে এটা উত্তরটা ভুল আছে? ওকে, যারা এই যে স্লাইডটা যখন আমরা পাবো তখন এখানে ক্রস আসবে যে এটার উত্তরটা ভুল আছে। যারা আমরা স্লাইড পাবো সেটা কিন্তু অ্যানোটেড করা থাকবে, মানে মার্ক করা থাকবে। উত্তরটা কি হবে? বি হবে। আচ্ছা,
এইবার চলো 48 নাম্বারে বলেছে গসাগু নির্ণয় করো। উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম 4.3। এবার 4.4, 4.4-এর গসাগু কিভাবে নির্ণয় করতে হয়? আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, তারপর সেই উৎপাদকগুলোর মধ্যে যদি কোনো কমন থাকে তাহলে সেটা হয় আমাদের কি গসাগু, সেটা হয় আমাদের গসাগু। আর যদি কমন আনকমন সব কিছু মিলিয়ে কি হয়? লসাগু। তো চলো আমরা দেখি গসাগুটা করে দেখি। তাহলে এটাকে আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখি তোমাদের আগে আমারটা হয়ে যায় কিনা। বি হবে, দেখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30। এবার সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, একটু আগেই করেছি। আচ্ছা আমি এটা আবার কেন করছি, এটা হবে, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। এটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথম রাশি করলে কত আসতেছে? 3 আর 1 3। তাহলে এটাকে এমনভাবে সাজাবো যেন মাঝখানে 2x আসে, এদের যোগ বিয়োগ করলে কি আসবে? 2x আসবে। তাহলে কত আসতেছে? 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 প্লাস মাইনাস 1, হ্যাঁ, মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস 3। তাহলে কত আসতেছে? প্লাস এক্স মাইনাস 3। কত আসতেছে? এটাকে এটা দিয়ে বিয়োগ করলে 2xই আসতেছে, মাইনাস 2x। তাহলে x কমন নেই, x মাইনাস 3 প্লাস 1 কমন নিব, এখানে x মাইনাস 3 থাকবে, হবে x মাইনাস 3 আর হবে x প্লাস 1। তাহলে এটা একটা প্রথম রাশি। এবার দ্বিতীয় রাশিটা আমরা করি। দ্বিতীয় রাশিটাকে এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। সেটা কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। এখানে আছে কি? মাইনাস, এখানে আছে কি? মাইনাস 2x, আর এখানে ছিল কি? মাইনাস 2, এখানে হচ্ছে প্লাস 2x, এখানে ছিল কি? মাইনাস 2x, এখানে হচ্ছে প্লাস 2x। তাহলে এবার কি ধরবো? এটাকে কি আমি মাইনাস ধরবো? মাইনাস 3x ধরলে কি প্লাস 2x পাবো? পাবো না। এই ছোট ছোট ব্রেন ট্রিজারগুলোই আসবে হচ্ছে গিয়ে এমসিকিউগুলাতে, ঠিক আছে? ব্রেন ট্রিজারটার কারণে তুমি হচ্ছে সঠিক উত্তরটা দিতে পারবা। 48-এর উত্তর এইবার আমি প্রথম দেখতে পাচ্ছি, সেটা কত হবে? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3। এবার সেটাকে আমরা কমন নিলে, এক্স কমন নিলে পাবো এক্স প্লাস 3, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে পাবো এক্স প্লাস 3। তাহলে আমরা কি পাচ্ছি? এক্স প্লাস 3 এক্স মাইনাস 1। এখন একটু খেয়াল করো, গসাগুর বেলা কি করব? শুধু কমনটা, এখানে আছে এক্স মাইনাস 3, এখানে আছে এক্স প্লাস 3, এখানে আছে এক্স প্লাস 1, এখানে আছে এক্স মাইনাস 1। এখানে কি কোনো কিছু কমন আছে? এখানে যেহেতু কোনো কিছু কমন নাই, একটা সংখ্যা সবার সাথে কমন থাকে গুণনীয়ক হিসাবে, উৎপাদক হিসাবে, সেটা হচ্ছে 1। যখন গসাগুতে এরকম কোনো কিছু কমন পাবো না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই ভুল করি, এখানে শূন্য দিয়ে ফেলি, কিন্তু এখানে যেহেতু কোনো কিছু আসে নাই কমন, সেজন্য আমরা ধরবো এটার উত্তরটা হচ্ছে 1। তো চলো আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি, যারা যারা উত্তরটা সি দিয়েছি ভেরি গুড। তো চলো বলেছি কি এটাকে কি বলেছে? এই দুইটি রাশির বীজগণিতিক রাশি হলো, এদের লসাগু কত, গসাগু কত। তারপর বলেছে এই রাশি দুটা গসাগু এবং লসাগু নির্ণয় করতে। আবার সেম টু সেম একইভাবে আমরা করে ফেলবো। এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 প্রথম রাশি, সেটার আমরা কি করব? আমরা এটা আগে উৎপাদক বের করব। তাহলে কত আসতেছে? 21। 21কে আমরা এমন দুইটা সংখ্যা দিয়ে সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব যেটা যোগ বা বিয়োগ করলে মাঝখানে 10 আসবে, মাঝখানে 10-এর সমান আসবে। তাহলে কত হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। 3 7 21, 7 এবং 3 গুণ করলে আসতেছে 21, এবং সেটাকে আমরা কি করব? সেটাকে যদি এটা হয়, যদি এখানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে সেটা যোগ করার পরে সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতাম। এখানে যদি কোনো সংখ্যা থাকলো তাহলে সেটাকে 21 দিয়ে গুণ করে সেই গুণফলটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতাম, ঠিক আছে? তাহলে এবার দেখতে পাচ্ছি 3 7 21, এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 3x প্লাস 21। তাহলে x কমন নেই, x মাইনাস 7, 3 কমন নিলে x মাইনাস 7 আসতেছে। তাহলে x মাইনাস 7 আর এখানে আসতেছে x মাইনাস 3, x মাইনাস 3।
তাহলে এবার দ্বিতীয়টা আমরা দেখি, দ্বিতীয়টায় আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস এক্স মাইনাস 7, এটাকে আমরা সেমভাবে উৎপাদকে বিশ্লেষণ করলাম, তাহলে পাচ্ছি কত এক্স স্কোয়ার মাইনাস 7, এখান থেকে 1 প্লাস দিয়ে 1 কমন নিলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 7, কমন নিলাম এক্স, পাচ্ছি এক্স মাইনাস 7 প্লাস 1 কমন নিলে এখানে চলে আসতেছে বারবার এক্স মাইনাস 7 আসতেছে, তাই না? এবার এক্স মাইনাস 7 দুইটা পদ থেকে কমন নিয়ে নেই, পাচ্ছি কত এক্স প্লাস 1। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ কি করলাম, করে ফেলেছি। তাহলে দেখি গসাগু করলে দেখি তো আসলে গসাগু কমন আমাদের আসে কিনা। দেখতে পাচ্ছি হ্যাঁ, এখানেও এক্স মাইনাস 7 আছে, এখানেও এক্স মাইনাস 7 আছে, তার মানে আমাদের গসাগুটা সঠিক। এবার লসাগু করলে কি করতে হয়, লসাগুটা হয় হচ্ছে কমন প্লাস আনকমন, কমন প্লাস আনকমন, তো সেটা দেখতে পাচ্ছি কত কত আসবে, এক্স মাইনাস 7 তো আসবেই, সাথে আসবে আনকমনগুলাও, তাহলে 2 নাম্বারটাও সঠিক। যেহেতু গসাগু অলরেডি আমরা পেয়ে গেছি, তাহলে 3 নাম্বারটা হওয়ার কোনো চান্সই নাই। তো আমরা আমাদের উত্তরটা তোমাদের সাথে লাস্ট, দ্য ভেরি লাস্ট। সবাইকে ধন্যবাদ ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে করার জন্য। লাস্টের গুণফলটা তোমরা এবার আমাকে করে জানাও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা অনেক মনোযোগ দিয়ে 50টা এমসিকিউ পর্যন্ত ছিলে। মাঝখানে যে পরিমাপের চ্যাপ্টারে যে এমসিকিউ, সেটার আমরা কিছু এমসিকিউ করেছি, বাকি এমসিকিউগুলো তোমাদের স্লাইডে থাকবে। কোনো সমস্যা ফেস করলে স্লাইডের থেকে আমাকে ভিডিও কমেন্টে সেখানে স্ক্রিনশট তুলে আমাকে জানাতে পারো। তো লাস্ট এমসিকিউটা করে ফেলি। এক্স মাইনাস 2 আর 4x প্লাস 3 গুণ করব। গুণ কিভাবে করি, এই প্রথম পদটাকে কি করব, বাকি পদ এই যে ব্র্যাকেট দেওয়া পুরো পদটার সাথে কি করে দিব, গুণ করে দিব। তাহলে x ইন্টু 4x প্লাস 3, এরপরে পরের পদটার কি করব, মাইনাস 2টা নিব, মাইনাস 2টা নিয়ে পুরো ব্র্যাকেটের পুরো অংশটার সাথে গুণ করে দিব। তাহলে কত পাচ্ছি, 4x স্কোয়ার প্লাস 3x মাইনাস 8x মাইনাস 6। আচ্ছা, 4x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, তাহলে উত্তরটা আমি দেখতে পাচ্ছি ডি হবে। যারা যারা উত্তরটা ডি দিয়েছি তাদের উত্তরটা সঠিক, যারা যারা উত্তরটা ডি দিয়েছি তাদের উত্তরটা সঠিক। তো এই ছিল আমাদের ক্লাসের জন্য আমি আবার একটু প্রিভিউটা দিয়ে ফেলি যে আমরা কি কি করব। আমরা প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা এই প্রস্তুতি কোর্সে ভর্তি হয়ে যাব। প্রস্তুতি কোর্স যেটা একদমই বিনামূল্যে আছে, সেই কোর্সে ভর্তি হয়ে যাব। সাথে আমরা কি করব, সাথে হচ্ছে আমরা এখানে ভর্তি হয়ে গেলে সাজেশন, বই দাগানো থেকে সব কিছু পেয়ে যাব। তারপর আমরা কি করব, আমরা হচ্ছে এই গ্রুপে জয়েন করে ফেলবো। এই দুটা জিনিসই ফ্রি, এই গ্রুপ এবং আমরা যদি এই কোর্সটার মধ্যে জয়েন করে ফেলি, আমাদের অর্ধবার্ষিক প্রস্তুতি কিন্তু কেউ ঠেকাতে পারবে না, কারণ এই গ্রুপেই হবে সিকিউ সলভ। খেয়াল করো সবাই, সিকিউ সলভ ক্লাস, লাইভ ক্লাস হবে, সাথে ডাউট সলভ, সাথে থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স অর্ধবার্ষিক নিয়ে। তো সবাই এই 10 মিনিট স্কুলের এই গ্রুপটায় জয়েন করে ফেলো, যেন নেক্সট ইয়ার তোমাদের ছবি এই পিকচারে আমরা যেন দিতে পারি।